আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছেন, যেটা অনেক ভালো লাগলো দেখে। তো আজকে আগে একটু লিঙ্ক দেওয়ার কারণ হচ্ছে, আগে না অনেক আগেই লিঙ্ক দিছি, তো দেওয়ার কারণ হচ্ছে যে আমি আশা করছিলাম সবাই জয়েন হলে একটু প্রবলেমগুলো দেখাইতাম আপনাদের। হোমওয়ার্কে সবারই কিছু না কিছু প্রবলেম আছে। তো ফার্স্ট টাইম যেহেতু সবাই কাজ করতেছেন, তো কিছু প্রবলেম থাকতেই পারে। তো সেইটাই একটু দেখানোর জন্য আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা আগে দিছিলাম। তো আচ্ছা, যারা জয়েন হয়েছেন এদের মধ্যে কে কে হোমওয়ার্ক দিছেন একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, রবিন সরকার। আহ, উম, রবিন সরকার, আচ্ছা। ওপেন ফার্স্ট। আচ্ছা, আপনার এটা তো মোটামুটি আপনাদের মধ্যে কেউই ঠিকভাবে আপনারা, আমি যেই মানে প্রফিট শিট বা হচ্ছে সেলস শিট চাইছিলাম সেটা তৈরি করতে পারেন নাই। আর তবে অনেকেরটা মোটামুটি কাছাকাছি গেছে, বাট হচ্ছে অনেকেরই ভুল হয়েছে অনেক কিছু, বা অনেকের লেআউটটাই ঠিকভাবে সাজানো হয় নাই। তো এখানে আপনার এমনিতে আর আরেকটা বিষয় যেটা, যে আপনারা যখন হোয়াটসঅ্যাপে জমা দিতেছিলেন অনেকেই সরাসরি এক্সেল ফাইল জমা দিতেছিলেন, অথবা হচ্ছে আপনাদের পিডিএফ জমা দেওয়ার কথা ছিল। আপনারা সিভির সময় ওয়ার্ড জমা দিতেছিলেন, আর ওয়ার্ড ফাইল জমা দিতেছিলেন, আর যখন আপনারা সেলস শিট তৈরি করছেন তখন এক্সএলএস বা হচ্ছে একেবারে এক্সেল ফাইলটা জমা দিতেছিলেন। আপনাদেরকে যখন আমি ক্লাসটা করাইছিলাম তখন আমি বলছিলাম যে ফেসবুক গ্রুপে যখন আপনারা পিডিএফ মানে হোমওয়ার্ক জমা দিবেন, তখন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে একটা ইমেজ জমা দিবেন ফেসবুক গ্রুপে, অর্থাৎ লাইফ স্কিলস কমিউনিটি যেটা সেটাতে। আর যখন আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন তখন আপনারা হচ্ছে হলো পিডিএফে দিবেন। ধরেন যে ওয়ার্ডের থেকে মানে ওয়ার্ড ফাইলটারে পিডিএফ আউটপুটে সেভ করে এরপরে আপনারা পিডিএফ ফাইল দিবেন। আমি দেখাও দিছিলাম আপনাদেরকে যে কীভাবে পিডিএফে সেভ করতে হয়। তো মনে না থাকলে আপনারা ভিডিওটা আরেকবার দেখলে তাহলে আপনারা হচ্ছে মনে রাখতে পারেন, বা হচ্ছে হলো মনে পড়ে। বাট আপনারা কি করতেছেন, সবাই এক্সেল, অনেকেই আর কি, সবাই না সরি। তো অনেকেই এক্সেল ফাইল অথবা হচ্ছে ওয়ার্ড ফাইলটা জমা দিতেছিলেন। তো নেক্সট টাইম থেকে হোমওয়ার্কে এই কাজটা করবেন না। যদি মনে না থাকে যে কীভাবে পিডিএফ সেভ করতে না হয়, তাহলে ক্লাসের ফার্স্ট ক্লাসের ভিডিওতে ওয়ার্ডেরটা আছে, সেকেন্ড ক্লাসের ভিডিওতে পিডিএফ এই এক্সেলেরটা আছে, সেইখান থেকে দেখে এরপরে পিডিএফ সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, এইখানে আপনারা পিডিএফটা জমা দিবেন। আর এই পিডিএফটার আউটপুট বা ফ্রন্ট পেজ যেটা আর কি থাকে, মানে আপনি যেটা হচ্ছে হলো আউটপুট দেখেন ব্রাউজারে, সেইটারে স্ক্রিনশট নিয়ে এরপরে আপনারা হচ্ছে জমা দিবেন আমাদের লাইফ স্কিলস কমিউনিটি যেটা, ওইখানে। আচ্ছা, তো এখন এইখানে অনেকের প্রবলেম বলতে আমি সেলস শিটেরটা বা এক্সেলেরটা কেউ কারোটাই বলতেছি না, একবার আমি হচ্ছে এক্সেলেরটা আবার দেখাবো। আমি হচ্ছে যারা সিভি জমা দিয়েছেন তাদের সিভিটা একটু আমি দেখি, কারণ হচ্ছে এখানে যারা সেলস শিট জমা দিয়েছেন তাদের কারোটাই মোটামুটি হয় নাই, অনেকেরটা কাছাকাছি গেলেও ভুল আছে অনেকেরটা। তো আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে হলো আহ, আনভির আবদুল্লাহ, উনি নাই ক্লাসে। তো ওনারটা আমি আপনাদেরকে এমনিতে প্রবলেমটা বলি, যে উনি দেখেন এখানে সিভি যখন তৈরি করছে ওনার সব ঠিক আছে, লেআউট ঠিক আছে, ইমেজ ঠিক আছে, বাট সিভিতে কেউ সিগনেচার দেয় না। এটা হচ্ছে হলো ফার্স্ট কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সিভি লিখতেছেন আপনার পেজ সাইজের সাথে আপনার স্পেসিংগুলো দেখেন, এখানে হচ্ছে হলো শেষের দিকে বড় একটা স্পেস থেকে গেছে।
তো এই জিনিসটা খুবই বাজে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের এইখানে আপনারা যখন ল্যাঙ্গুয়েজ, এক্সপেরিয়েন্স বা হচ্ছে কন্ট্যাক্ট দিতেছেন, তখন কন্ট্যাক্টে যেমন বোল্ড করে দিতেছিল, এটা ঠিক আছে, এটা সিস্টেমটা। এডুকেশনের ক্ষেত্রে এখানে সব একভাবে প্যারাগ্রাফের মতো দিচ্ছে, এই জিনিসটা করবেন না। একটু মাইকটা মিউট করেন। তো এই জিনিসটা এইভাবে না দিয়া হয় আপনারা হচ্ছে হলো এরকম ডট ডট আনেন, মানে লিস্ট তৈরি করেন, অথবা হচ্ছে বাহির থেকে আপনারা আইকন অ্যাড করেন, যেভাবে করেন ইমেজের মতো করে আইকন অ্যাড করে তারপর সেইটা করেন, কিন্তু এইরকম একেবারে প্যারাগ্রাফের মতো এই পাশের যেই বাম সাইডের যেই লাইনটা, এই সেকশনগুলোতে এইভাবে প্যারাগ্রাফের মতো লিখবেন না। এরপরে ল্যাঙ্গুয়েজ, এটাও সেম। তো এরপরে এইখানে এটা ঠিক আছে, এক্সপেরিয়েন্স যেটা লিখছে। তারপরে এইখানে এডুকেশনেরটা তো এই পাশে আনতে আমি ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক যেদিন দিয়েছেন সেকেন্ড ক্লাসেই বলছি যে এডুকেশন কখনো এই পাশে আনবেন না। এডুকেশন সবসময় ডান পাশে থাকবে যদি আপনি দুইটা লেআউট করেন। আর যদি একটা ছোট বড় হয় তাহলে যেটা বড়, যেই সাইডেরটা, ওই সাইডে আপনারা সবসময় এডুকেশন, তারপরে এক্সপেরিয়েন্স, এইগুলা রাখবেন। আর ছোট যেই সাইডটা, মানে যেমন এখানে বাম সাইডটা, এইখানে আপনারা রাখবেন হচ্ছে হলো কন্ট্যাক্ট, স্কিলস, তারপরে হচ্ছে হলো আপনার কি কি ল্যাঙ্গুয়েজ পারেন এগুলো যদি অ্যাড করেন ওইগুলা। আর ডিক্লারেশন এইখানে আসে না। ডিক্লারেশনের জন্য আপনাদের আরেকটা কভার লেটার থাকে, সেইটা অ্যাড করে সেইখানে ডিক্লারেশনের যেই মানে সাবজেক্টগুলো থাকে, এই প্যারাগ্রাফটা এটা ওইখানে বসে। ডিক্লারেশন সিভির মধ্যে আসে না। তো এইটাতে মোটামুটি এই ভুলগুলো আছে। এরপরে এই যে আপনি ডক ফাইল জমা দিস, না সরি ডক না, পিডিএফ, ঠিক আছে। তো এইখানে দেখেন আপনার এই পেজ অন পেজ টু এগুলা চলে আসছে। এখন এটা আপনি কিভাবে করছেন, এটা আসার কারণটা কি আমি সেটা বুঝতেছি না। মেবি আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে এরপরে ওইটাতে পিডিএফ বানাইছেন, খুব সম্ভব। আপনি কি আছেন সাকিব? জি, আপনি এটা কিভাবে করছেন? স্ক্রিনশট নেওয়ার পরে ওটারে পিডিএফ বানাইছেন? স্ক্রিনশট নিয়া তারপর পিডিএফ করছি। এই 2 নাম্বারে করবেন না, ঠিক আছে? আমি দেখলেই বুঝতে পারি যে কি কি করতেছেন। এটা এইরকম পেজ অন লেখা আসতো না যদি আপনি পিডিএফ করতেন। আপনি না পারছেন, আপনি জি, ক্লাসটা চেক করতেন। তারপর আমি আবার দেখাই দিব, সমস্যা নাই। তবে নেক্সট থেকে এই কাজটা আর করবেন না। আচ্ছা। আর এরপরে আর কার্ডটা, এই যে এইখানে জাহিদ হাসান আছেন আপনি ক্লাসে? জাহিদ হাসান, জি। জি ভাইয়া, আপনি হচ্ছে হলো এক্সেল ফাইল জমা দিছেন, তো এটা নেক্সট টাইম থেকে আর করবেন না। এক্সেলটাকে পিডিএফ এ নিয়ে তারপরে হচ্ছে ফাইলটা জমা দিবেন। তারপরে Yes, sir. নিশাত, আচ্ছা নিশাত, উনিও সেম কাজটাই করছেন, আপনিও এক্সেল ফাইলটা জমা দিছেন। তো নেক্সট টাইম থেকে হোমওয়ার্কের ক্ষেত্রে এই কাজটা করবেন না। আচ্ছা, কারণ আপনাদেরকে যখন হচ্ছে লিড জেনারেশন বলেন, ডাটা এন্ট্রি বলেন, সিভি মেকিং বলেন, বা যে কোনো কাজ বলেন, ক্লায়েন্ট আপনাকে আউটপুটের একটা ক্রাইটেরিয়া দিবে যে আমাকে পিডিএফে আউটপুট দাও, আমাকে ওয়ার্ড ফাইল দাও, যদি এক্সেলের কাজ হয় আমাকে এক্সেল ফাইলের আউটপুট দাও। এখন আপনি যদি তার কথা মতো তাকে আউটপুট না দিতে পারেন, সেই ক্ষেত্রে তো আপনার কাজটা ফুলফিল হবে না, বা হচ্ছে আপনার যেই প্রজেক্ট যেটা আর কি, সেটা তো আপনি আর ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুসারে শেষ করতে পারবেন না। তো তখন তো আপনার ক্লায়েন্ট কখনোই আর রিকমেন্ডেশনও দিবে না, অথবা হচ্ছে আপনার কাছে রিপিট কাস্টমার হিসাবে সে আবার আসবেও না। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলাই অনেক ইম্পর্টেন্ট, যে আপনার কাছে কি আউটপুট চাইতেছে, কোন কোন ফাইল, আপনি তারে কি কি আউটপুট দিতেছেন। যেমন আমি আপনাদেরকে বলছি যে হয় পিডিএফ জমা দিবেন, অথবা আপনি যদি ছবি জমা দিতেন তাহলেও একটা কথা ছিল, কিন্তু আপনি কি করছেন, এখানে আপনারা এক্সেল ফাইল জমা দিচ্ছেন। তো এইভাবে যদি আপনারা ক্লায়েন্টের সাথে করেন, তাহলে তো আপনাদেরকে ক্লায়েন্ট ওই যে ফিডব্যাকটা আপনি আশা করেন সেটা আপনারা দিবে না। তো এটা একটু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। এরপরে সেলস রিপোর্ট, এটা আর আমি বললাম না কিছু। আচ্ছা আচ্ছা, আমি এটা দেখাইতে চাইনি যেহেতু ফিমেল, তারপরও দেখাইতেছি, কারণ এখানে দেখেন আপনার ছবিটা একটু লম্বা হয়ে গেছে, সাদিয়া জামান।
তো এই জিনিসগুলো ছবিটা যখন আপনারা সিভিতে অ্যাড করবেন, প্রফেশনাল ছবি যদি সিভি তৈরি করেন, আপনার ইমেজ, আপনার ছবির রেশিও, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ছবি অ্যাড না করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ছবি যদি অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার এই ইমেজের রেশিও, তারপর ইমেজ কোয়ালিটি, এগুলা এনশিওর করতে হবে যে একেবারে টপ নচ থাকে। এরপরে স্কিলসের ক্ষেত্রে আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো আলাদা আলাদা লিখছেন, এগুলা সবই একটা অ্যাপ্লিকেশনের আন্ডারে, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো আপনি সরাসরি এখানে মাইক্রোসফট অফিস লিখবেন। তারপরে বাকিগুলো মোটামুটি ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এগুলা ঠিক আছে। আর এইখানে আপনি দুইটা বিষয় একটু গোলায় ফেলছেন, যেটা হচ্ছে হলো এই মাইক্রোসফট, এইগুলা হচ্ছে টুলস, মানে আপনার পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলা হচ্ছে একটা টুলস। আর এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলা সহ। আর সেকেন্ড আপনি যেটা অ্যাড করছেন যে ডাটা অ্যানালাইসিস, ওয়েব অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলা হচ্ছে এক একটা স্কিল। যেমন আমি হচ্ছে যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করি, আমি কি কি জানি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে আমার স্কিল, আমি এগুলো জানি। আর এগুলো লেখার জন্য আমি ইউজ করি হচ্ছে হলো ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট 3, এরকম আমি বিভিন্ন টুলস ইউজ করি। তো টুলস আর স্কিলসের মধ্যে ডিফারেন্স আছে। তো এই জিনিসটা দুইটা পয়েন্ট আকারে আপনি যদি অ্যাড করতেই চান, তাহলে দুইটা পয়েন্ট আকারে অ্যাড করবেন। আর ডাটা অ্যানালাইসিস, ওয়েব অ্যানালাইসিস, এই জিনিসগুলো এইখানে আসে না, এটা একেবারে এইখানে আসে যে এইভাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার যে জিনিসটা আপনি এখানে হচ্ছে অ্যাড করছেন, আপনার কি বলে এটারে, নামের নিচে সাবটাইটেলে অ্যাড করছেন, এখানে এরকম মানে একটা ওয়াইড ভ্যারাইটির নাম। কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ার যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে সেও কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে ডিজিটাল মার্কেটিং করে সেও ওই কম্পিউটার ইঞ্জিনিয়ার, অথবা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করে, UX UI ডিজাইন করে। তো এগুলো সবই কম্পিউটার ইঞ্জিনিয়ারের আন্ডারেই পড়ে। তো আপনি যখন সিভি দিবেন, আপনার প্রত্যেকটা সিভি এক একটা সেক্টরের জন্য বা একটা স্পেসিফিক জব রোলের জন্য স্পেসিফিক সিভি হইতে হবে। তো এইখানে আপনি এইরকম একটা কমিউনিটির নাম দিতে পারেন না। এখানে আপনার বলতে হবে যে ডিজিটাল মার্কেটার, ডাটা অ্যানালাইসিস, অথবা হচ্ছে হলো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ওয়েব ডিজাইন ডেভেলপার, বা এইরকম আপনার স্পেসিফিক মেনশন করতে হবে যে আপনি কোন সেক্টরের জন্য এই সিভিটা জমা দিতেছেন। তো এই যে এইখানে যে স্কিলগুলো, ডাটা অ্যানালাইসিস, ওয়েব অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইগুলা এইখানে আপনার আনতে হবে যে ডাটা অ্যান্ড ওয়েব অ্যানালাইসিস, তারপরে তার পাশে আবার মাঝখানে এরকম একটা ডট দিয়ে এরপরে একটু স্পেস রেখা এরপরে আপনি দিতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজমেন্ট তো না, এটা তো স্কিল, আপনি প্রজেক্ট ম্যানেজার অ্যাড করবেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর বাকিগুলা মোটামুটি ঠিক আছে। আর সিভি বর্তমানে মডার্ন যে সিভিগুলো, এগুলাতে হবি দরকার হয় না, কারণ যে ইনফরমেশনগুলো থাকে এগুলা দেওয়ার পর আসলে হবি দেওয়ার জায়গা থাকে না। তো এই জিনিসগুলা আননেসেসারি যেই মানে এইগুলা পয়েন্টগুলা, এগুলা অ্যাভয়েড করার ট্রাই করবেন। তো এরপরে মোটামুটি ঠিক আছে। আর স্পেসগুলা কমায় আর একটু বেশি ইনফরমেশন অ্যাড করার ট্রাই করবেন, তাহলে সিভিটা আর একটু বেশি মানে এক্সপিরিয়েন্স মনে হবে। এইখানে আপনার সিভির পেজটা অনেক লম্বা হয়ে যাওয়াতে, মানে এটা A4 সাইজ না, মেবি লেটার পেজ নিছেন আপনি, তো যার কারণে হচ্ছে আপনার অনেক বেশি স্পেস থেকে গেছে, যেটা হচ্ছে দেখতে মনে হইতেছে যে ইনফরমেশন খুবই কম। তো এই জিনিসটা করবেন না, যদি ইনফরমেশন কম থাকে তাহলে সিভির পেজটা ছোট করে আনবেন, A4 সাইজের নিয়ে আসেন। তাহলে A4 সাইজের নিচে আসলে সিভিতে ওই রকম হয় না, ইনফরমেশন হয় না। তো A4 সাইজে ট্রাই করবেন, কারণ এটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখবেন যে আপনার অর্ধেক বাইরে চলে যাবে। তো কারণ A4 সাইজের বড় পেপারে, A4 সাইজের চেয়ে বড় পেপারে তো নর্মালি বাহিরে প্রিন্ট করতে গেলে করে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিভিটা আপনি প্রিন্ট করাতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। এরপরে আচ্ছা, এই যে নুসরাত জাহান, আপনার যে আপনি কি ক্লাসে আছেন কিনা? নুসরাত জাহান,
আচ্ছা, নাই মেবি। তো ওনার এইখানে যে ভুলগুলো আছে, উনি হচ্ছে টেক্সট বক্স যেখানে অ্যাড করছে, এই টেক্সট বক্সগুলার হচ্ছে কালার বর্ডারগুলো ঠিকভাবেই করেন। এখন হয়তোবা ওনার ডিজাইনটা যদি এরকম হয়, তাহলে এই ডিজাইনটা খুব একটা প্রফেশনাল মনে হইতেছে না। এখন আপনাদের যখন সিভি ডিজাইন করবেন, আপনাদের টার্গেট থাকবে যে আমার সিভিটা এত সুন্দর হইতে হবে যে কেউ একজন দেখলেই তার কাছে মনে হয় যে আমি এই সিভিটা কিনবো, বা হচ্ছে এতটা কমপ্লেক্স করবেন আপনি যে এটা কেউ রেপ্লিকেট করতে গেলেও তার মাথা গরম হয়ে যাবে যে এটা কি ডিজাইন করছে। এইরকম ডিজাইন যদি আপনি না করতে পারেন, প্রবলেম দুইটা। প্রথমত, সিভি যদি আরেকজনকে ইমপ্রেস না করতে পারে, তাহলে আপনার সিভি সেল হবে না, তার মানে আপনার আর্নিং হবে না। সেকেন্ড, আপনার সিভি যদি সহজেই এরকম সিম্পল লেআউটে হয়, তাহলে কেউ যদি সহজে এটা রেপ্লিকেট করতে পারে, তো আমি ধরেন এটা দেখা দেখা নিজেই যদি আমি আরেকটা সিভি ওয়ার্ডে বসে বানায় নিতে পারি বা ক্যানভাতে বানাইতে পারি, তাহলে আর আমার আপনার থেকে $10 দেওয়া বা $5 দেওয়া একটা সিভি কেনার দরকার কি? তো সেই ক্ষেত্রে আপনাদের লেআউটগুলো এত সূক্ষ্ম, এত সুন্দরভাবে সেট করতে হবে, বা ডিজাইনটা এমনভাবে ডিজাইন করতে হবে যে রেপ্লিকেট যদি কেউ করতে চায় বা এটাতে যদি কেউ কপি করতে চায়, তখন তার যাতে ইয়া হয়ে যায় যে ডিজাইনটা কী করছে, যে আমি রেপ্লিকেট করতে গেলে মাথা নষ্ট হয়ে গেছে। তো এরকম ডিজাইন হইতে হবে। তো এত সিম্পল লেআউট যদি আপনারা সাজান, তো তাহলে আপনারা সিভি সেল করতে গেলে অনেক প্যারা খাবেন। আর সিভির মার্কেট যেহেতু এখন এআই আসছে, অনেক ক্ষেত্রেই বেশি প্রেশারটা এআইয়ের উপরেই যায়। তো ওই রকম ম্যানুয়াল সিভি সেল খুব কম হয়। তারপরও যা সেল হয়, যদি আপনারা ওই রকম ডিজাইন না আনতে পারেন, তাহলে সেল হবে না। বিষয়টা আপনারা যদি মার্কেট একটু অ্যানালাইসিস করেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই মোটামুটি আপনাদের হোমওয়ার্ক, যা আমি হচ্ছে গ্রুপে দেখছি অ্যান্ড প্রবলেম পাইছি। ওকে, তো কটা বলছি? 9টা 1। আচ্ছা, আপনাদেরকে আরেকটা হচ্ছে আমি তাহলে দেখাবো হচ্ছে, যেটা কথা ছিল আপনাদেরকে এক্সেলের, যেটা সেলস শিটের কথা বলছিলাম। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে সিভির প্রবলেম নিয়ে, বা সিভি ব্যাপারে কোনো কিছু জানার আছে? রেসপন্স করেন। না স্যার। ভাইয়া একটা কোশ্চেন ছিল জি জি। যে ভাই সিভির জন্য আমরা যেটা এই যে ওয়ার্ড এক্সেলে যেটা করি, মানে ওটাই কি ভাই স্ট্যান্ডার্ড সাইজ না? A4 হচ্ছে হলো স্ট্যান্ডার্ড সাইজ। আপনাদেরকে পেজ চেঞ্জ করা দেখাইছি না, এখান থেকে দেখাই দিয়ে আবারও। জি জি। তো ওইখান থেকে যে আপনারা মার্জিনে A4 যে সাইজ সেট ওইখান করবেন। থেকে কারণ হচ্ছে আমি বলি আপনাদের, আচ্ছা যখন সিভি প্রিন্ট করবেন, তখন কিন্তু আপনার বাইরে গেলে লেটার সাইজে প্রিন্ট নেয় না। অনেক জায়গায় করেই না প্রিন্ট লেটার সাইজ পেজে, ওদের কাছে থাকেই না অত বড় লম্বা পেজ। লেটার সাইজ পেজটা একটু নর্মালি একটু বেশি লম্বা হয়, যেগুলো আর কি ফর্মাল লেটারের জন্য পেজ থাকে। তো ওইগুলোতে নর্মালি সচরাচর কোনো জায়গায় প্রিন্ট করে না। তো A4 সাইজের যেই পেজটা, ওইটাই সব জায়গায় চলে, বা হচ্ছে সবখানে ওইটা পাওয়া যায়, ওইটাতেই সবাই প্রিন্ট করে। তো ওই A4 সাইজের পেজে যদি আপনি ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইনটা সহজেই আপনি প্রিন্ট মিডিয়াতে বা হচ্ছে হলো প্রিন্টে ইউজ করতে পারবেন, প্রিন্ট করে যে কোনো জায়গায় জমা দিতে পারবেন। কারণ বাংলাদেশে এখন ওই রকম অনলাইনে সিভি নেওয়া চলে, যেই জায়গায় অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় ওইখানে চলে, বাট আপনি যদি অফলাইনে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিতে চান, তখন আপনার হচ্ছে ওই প্রিন্ট দরকার হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি A4 সাইজ না করেন, তাহলে আপনি ওই সময় প্রিন্ট করতে গেলে আবার নতুন করে ডিজাইন করতে হবে। বুঝতে পারছি ভাই। ভাই ওই যে মার্জিনের একটু কাইন্ডলি দেখাই দিলে ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমি বলছিলাম আপনাদেরকে হচ্ছে একটা প্রফিট শিট বা হচ্ছে সেলস শিট তৈরি করতে। তো এইটার জন্য আপনাদেরকে যেটা বলছিলাম, বলার কারণ হচ্ছে এটা নর্মালি প্র্যাকটিক্যাল কোনো প্রবলেম না, বাট এই প্রবলেমটা যদি আপনারা সলভ করতে পারেন, তাহলে আপনারা মোটামুটি এক্সেলের মধ্যে যেই টাইপের কাজগুলো ডাটা এন্ট্রিতে আসে, সেই কাজগুলো করতে পারবেন। এই কারণে আমি হচ্ছে আপনাদেরকে
বলছিলাম যে আপনারা এই কাজটা করেন বা হচ্ছে এইভাবে এটা করেন, কিন্তু আপনারা মেবি আমি বুঝাইতে পারিনি সবাইরে, যার কারণে অনেকেই বুঝেন নাই আর করতে পারেন না। তো আমি এখন একটু দেখাই দিতেছি। উম, তো আমার এখানে পেজ দরকার হবে 3টা, মানে কলাম দরকার হবে 3টা। একটা হচ্ছে হলো আমার ডেসক্রিপশনের জন্য, অ্যান্ড একটা হবে হচ্ছে হলো আমার যেটা খরচ হয়, আর আরেকটা হচ্ছে আমার যেটা আর্ন হয়। তো আমি 3টা কলামের মধ্যে আমি একটু রোগুলা বড় করি আর ডিজাইনটাও সেট করি সেন্টার সেন্টার, অ্যান্ড দেন এখানে আমি বলতেছি যে ফার্স্ট ডেসক্রিপশন, ডেসক্রিপি ডেসক্রিপশন, হ্যাঁ এখানে আমি দিলাম যেটা আর্নিং হইতেছে সেটা, আর এইখানে দিতেছি হলো যেটা আমার হচ্ছে হলো লস গেল সেইটা, মানে লস না আর কি, যেটা আমার খরচ হয়েছে সেইটা। তো আমি এই 3টা সেলের আগে হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করি, 18 বোল্ড, এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, আচ্ছা। তো এটা হচ্ছে আমার প্রথম লেআউট সাজাইলাম। তো ধরেন আমার দোকানে কি কি হইতেছে, যে সেল হইতেছে, যা সেল হইতেছে সেইগুলোর নাম, প্রোডাক্টের নাম। নর্মালি আপনারা যখন হচ্ছে দোকানে বসেন, যাদের দোকান আছে তারা জানেন কি না, সিস্টেমটা রাখেন কি না জানি না, একটা খাতা থাকে কর্মচারী বসাইলে যেটা আর কি করে সবাই, খাতার মধ্যে যে প্রত্যেকটা যেই প্রোডাক্ট সেল হয় তার নাম লিখে, এরপরে যদি কোনো খরচ হয় সেটারও একটা দৈনিক লিস্ট থাকে। ধরেন আমি 5টা খাতা বিক্রি করলাম, সেইটার একটা 5টা খাতা, বা হচ্ছে হলো ধরেন আমাদের ফার্মেসি আছে, তো আমি ওইটার কথা বলি। ধরেন আমি হচ্ছে হলো সার্জেল বিক্রি করছি, গ্যাস্ট্রিকের ওষুধ 1 পাতা, তো ওইখানে আমি হচ্ছে হলো 10টা সার্জেল বা 1 পাতা সার্জেল, আমি আমার বলতেছি অন পি এ টি সার্জেল, SERGE সার্জেল। দোকানে আরও অন্যরকমভাবে লেখে, বাট আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবেই লিখতেছি। এরপরে হচ্ছে এখানে লিখতেছি এখন সার্জেলের দাম ধরেন 70 টাকা, তো আমি এখানে লিখলাম 70 টাকা। এখন এরকম আমি যতগুলো ওষুধ সেল করতেছি, ধরেন আমি আবার 2টা নাপা বিক্রি করলাম, 2 পিস নাপা, নাপা, এটা হচ্ছে হলো 2 টাকা। আবার হচ্ছে হলো আমি একজনের কাছে 1 বক্স বিক্রি করছি, 0 বিক্রি করছি, ওটা হচ্ছে হলো ডায়াবেটিক্সের জন্য, তো আমি বললাম GE আর ও 0 TAB 1 বক্স। তো এটার দাম হচ্ছে হলো ধরেন 100 টাকা। তো এখন এটা হচ্ছে হলো আমার সকাল থেকে খোলার পরে আমার এই সেল হয়েছে, ধরেন এইটাই সেল হয়েছে। এখন আমি আবার ধরেন আমার কর্মচারীরা নাস্তার জন্য দিলাম, তো এখন ধরেন ওর নাস্তার দরকার হইলো, যে তার নাম ধরেন একটা কিছু ধরলাম যে নাস্তা NST, বা এটা কি বলে, হালকা নাস্তার ইংরেজি কি, আচ্ছা মনে নেই, আচ্ছা আমি নাস্তায় লিখলাম NSTA। তো এটা আমার হচ্ছে খরচ হয়েছে। তো নাস্তা খরচ ধরেন আমি হচ্ছে 30 টাকা খরচ করছি, এরপরে 30 টাকা নাস্তা করছি, আচ্ছা সরি এটা এই জায়গায় হবে না, কন্ট্রোল এক্স, এটা হবে হচ্ছে আমার যেটা খরচ হয়েছে মাইনাস এইখানে, তো আমি এখানে 30। আবার হচ্ছে হলো ধরেন আমি কিছু প্রোডাক্ট রাখলাম,
ধরেন ইবনে সিনার থেকে আমি প্রোডাক্ট রাখলাম, ইবনে সিনা প্রোডাক্ট রাখছি। আজকে হচ্ছে হলো ধরেন ওদের কাছে আমি হচ্ছে হলো ক্যাশ মানে ডিউতে মাল নেই, এরপরে ডেইলি প্রত্যেক সপ্তাহে আমি 500 করে টাকা দিয়ে দিই। তো এই সপ্তাহের টাকা আমি দিয়ে দিলাম ইবনে সিনারে 500 টাকা। তো এরপরে আবার হচ্ছে হলো ধরেন যে কারেন্ট বিল দিলাম, তো রেন্ট বিআই ডাবল বিল, কারেন্ট বিল দিলাম 1500 টাকা। তো এই হলো আমার ধরেন আজকের দোকানের যা খরচ হয়েছে বা যা আর্নিং হয়েছে সব এখানে আছে। এখন এইখানে আমার দরকার হচ্ছে যে আমি করব, আমার এই যে যা যোগ হয়েছে বা আর্নিং হয়েছে তা এখানে আমি হচ্ছে এইখানে অ্যাড করব যে টোটাল, এইখান থেকে এইখানে আমি বলতেছি যে টোটাল, এটারে আমি একটু জুম করি বড় করে 18 বোল্ড, বোল্ড। এখন এখানে টোটাল, তো এখান থেকে হচ্ছে হলো আমার ইকুয়াল টু যোগের ফর্মুলা বসাবো আমরা, ও সরি ভুল হয়েছে, সাম ইউ এম, হ্যাঁ সাম। অ্যান্ড আমি যদি এখন এন্টার দিই তাহলে আমার এই জায়গায় টোটাল দেখাইছে। এখন এটার আবার আমি সাম করি, তো এটারে সাম করার জন্য আমার আর ফর্মুলা লেখার দরকার নেই, এখান থেকে এটারে ধরে আমি এই পাশে ড্র্যাগ করলে আসলো। আচ্ছা এইভাবে হবে না মেবি, আচ্ছা এইখানে আবার আমি হচ্ছে হলো লিখি ইকুয়াল ইউ এম সাম এই জায়গায় হচ্ছে হলো আমার দিলাম। এখন এইখানে হচ্ছে এই দুইটার থেকে আমি করার পরে আমার যা বাকি থাকে সেটা আমি এই জায়গায় অ্যাড করব। তো ওটার জন্য আমি এইখানে অ্যাড করতে পারি বা এই জায়গায় অ্যাড করব, কারণ এইখানে আমি লিখব যে লস আর টোটাল, এটার আমি একটু মার্ক করে দিই, একটু আলাদাভাবে মার্কিং করি। এই জায়গায় আমি এটারে বলতেছি যে টোটাল সেলস, দেন এখানে আমি হচ্ছে হলো ফর্মুলাটা অ্যাপ্লাই করব এই সেলের মধ্যে, অথবা এটার এইভাবেও করতে পারি কন্ট্রোল জেড, এই দুইটা সেল মার্জ করে দিই, মার্জ অ্যান্ড সেন্টার। আচ্ছা মার্চ করে দিলেও তো লাভ হইতেছে না কোনো, হ্যাঁ এই জায়গায় যেটা ছিল ওইটাই থাকতে হবে। তো আমি এখানে বলি টোটাল সেল, সেলস, আর এখানে আমি হচ্ছে আমার ফর্মুলাটা দিব ইকুয়াল ফার্স্টে ব্র্যাকেট, এরপরে হচ্ছে হলো প্রথম সেল
মাইনাস সেকেন্ড সেল অ্যান্ড এর পরে এন্টার। তো এখন এইখানে হচ্ছে এই সেলটা রেগুলার এরকম থাকে। তো এরপরে এরকম প্রত্যেক দিনের একটা করে শিট থাকে ওর বা হচ্ছে পেজ থাকে, এরপর ওটা মাস শেষে কাউন্ট করে এরপরে প্রফিট হয়েছে না লস হয়েছে এরকম কিছু একটা কাউন্ট করে আর কি, আমি যতদূর জানি আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে বানাইতে বলছিলাম। ভাই একটা কোশ্চেন, জি জি। এখানে আপনি যে টোটাল সেলস যেটা এটা তো মাইনাস চলে আসছে। হ্যাঁ, আমার আজকে আমার সেল কম হয়েছে, খরচ বেশি হয়েছে। এখন এইখানে বিষয় হচ্ছে যে আমার কারেন্ট বিল, এটা তো আর আমি রেগুলার দেই না, মাসে একবার দিই। তারপরে হচ্ছে আমার ইবনে সিনা যেটা, এখন আমার কাছে যদি মাইনাস আসে তার মানে আমি এই মাইনাসটা নিছি কবে, কোন জায়গা থেকে? আমার আগের দিনের যে সেলসটা হয়েছে সেইখান থেকে। তারপরে আমি ধরেন ইবনে সিনা প্রত্যেক সপ্তাহে আমি একবার দিই, তো ওইটা আমি আজকেই দিছি, তার মানে আমার আজকে যা বিক্রি হয়েছে তার চেয়ে হচ্ছে হলো কম হয়ে গেছে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে নর্মালি দোকানে তো আর এত কম সেল হয় না, যেমন আমার এইখানে মাত্র 172 টাকা, দোকানে যদি ধরেন রেগুলার 172 টাকা সেল হয় তাহলে তো দোকানের আর বিজনেসই থাকবে না। তো সেইখানে ধরেন যে ভাই এই যে ডিসক্রিপশনে যে এখানে যেটা দিচ্ছেন এটা তো আইটেম গুলা লেখছেন, কিন্তু যে অ্যামাউন্টের উপরে এগুলার মধ্যে কি লিখবো ভাই আমরা? না এখানে প্লাস আর মাইনাস দেওয়া হয়েছে? এটা প্লাস মাইনাস দিছে, এখন এটা আপনার ক্লায়েন্ট যেভাবে বলে, এখন অনেকটা ডেবিট ক্রেডিট হুম। লেখে, বাট আমি ডেবিট ক্রেডিটের হিসাবটা আসলে বুঝি না। এখন আপনারা যদি কমার্সের কেউ থাকেন তাহলে বলতে পারবেন যে এই জায়গায় যেটা আমি বিক্রি করতেছি ওটা ডেবিট হলো না, যেটা আমি কিনতেছি ওটা, কারণ আমি এটা এলোমেলো করে ফেলাই। তো আমি প্লাস মাইনাস দিয়ে আর কি বোঝানোর জন্য দেখাইছি। বুঝতে পারছি। তো মেবি এইটাতে হচ্ছে হলো ডেবিট হয় আর মাইনাসে মনে হয় ক্রেডিট হবে, মানে আমার যেটা হচ্ছে আমার কাছ থেকে চলে গেছে ওটা ক্রেডিট হবে, আর যেটা হচ্ছে হলো জমা হয়েছে ওটা ডেবিট হবে, আমি শিওর না। তো এই জিনিসটা হচ্ছে আমি মেইনলি আপনাদেরকে বানাইতে বলছিলাম। তো এটা হচ্ছে কিভাবে হয়, রেগুলার ধরেন মানে রেগুলার বেসিসে আলাদা আলাদা শিটের মধ্যে কাজ করার পরে লাস্টে যে মাস শেষে ক্যালকুলেশন করে যে আমার এই মাসে টোটাল খরচ হয়েছে এত টাকা, টোটাল লাভ হয়েছে এত টাকা, এইভাবে হচ্ছে হলো আসলে এটার হিসাব হয়। তো এইটা আমরা নর্মালি এখনও আমাদের দোকানে বা সব জায়গায় ম্যানুয়ালি হাতেই করে, বাট বড় বড় ফার্মেসি যেমন লাজ ফার্মা, পরে আরও ফার্মা বিভিন্ন আছে, ওইখানে ওদের দেখবেন যে ওরা এক্সেল শিটেই করে। এক্সেল শিটে করে না, ওদের অ্যাপ্লিকেশন থাকে, বাট যে প্রিন্সিপালটা ওদের অ্যাপ্লিকেশনের এইভাবে কাজ করে। এখন অ্যাপ্লিকেশন কি করে, ধরেন আমার এই জায়গায় প্রত্যেকটা মাসে আমি ধরেন প্রত্যেক দিনের এক একটা সেল শিট ক্রিয়েট করার পরে এই জায়গায় যে প্লাস হোক মাইনাস হোক যেটা থাকে আমার কি করতে হবে, এক্সেল হলে ম্যানুয়ালি হিসাব করতে হবে যে এইটার এখানে এই হয়েছে, এইটার এখানে এত হয়েছে, এটার এখানে এত হয়েছে, এভাবে আমার কি করতে হবে ম্যানুয়ালি এটারে চেক করে করে যোগ করতে হয়। কিন্তু অ্যাপ্লিকেশনের সিস্টেমটা ওরা এইভাবে করে যে এই এক্সেল শিটটা আর ম্যানুয়ালি করা লাগে না, একটা আরেকটার সাথে লিঙ্ক করা থাকে অ্যান্ড সেলগুলো আগে থেকে টেমপ্লেটসের মতো সাজানো থাকে। তো মাস শেষে যায় এই যে এই ক্যালকুলেশনটা অটোমেটিকলি হচ্ছে হলো মান্থলি একটা রিসিট আকারে বা হচ্ছে হলো একটা রিপোর্ট আকারে ওদের মেইন সার্ভারে জমা হয়ে যায় বা ডাটাবেজে জমা থাকে। তো মানে এমনিতে বেসিক যে প্রিন্সিপালটা বা যেভাবে কাজ করে, যে লজিকে কাজ করে লজিকটা সেমই। এরকম ওদেরও একটা টেবিল থাকে না, ওদের ডাইরেক্ট হচ্ছে হলো ইনপুট ফিল্ড থাকে, ওরা ইনপুট দেয়। কিন্তু ডাটাবেজে যায় এরকমই হচ্ছে হলো তাদের ডাটাবেজে তিনটা একটা টেবিলের মধ্যে এরকম ডেসক্রিপশন, ক্রেডিট, ডেবিট এরকম থাকে, অ্যান্ড দিনের টোটাল এত টাকা সেল হয়েছে, ওটার দিন শেষে একটা বেসিক রিপোর্ট আসে যে আমার এত টাকা হচ্ছে হলো বিক্রি হয়েছে আর এত টাকা আমার খরচ হয়েছে বিক্রির থেকে। এরপরে টোটাল সেলসের মধ্যে ওইটা হচ্ছে হলো একটা রিপোর্ট আসে যে এত টাকা আমার বাকি আছে হাতে। তো এরপরে ওরা হিসাব করে যে আসলে আমার হাতে এত টাকা আছে কিনা, রিপোর্ট ওইটা দিয়ে ধরেন আমার এটা সার্ভার তো মেইন সার্ভারের সাথে কানেক্টেড থাকে, তো ধরেন লাস্ট ফার্মার সবগুলা ব্রাঞ্চ যে আছে ওইগুলার থেকে ধরেন আমার কাছে মেইন ব্রাঞ্চে একটা রিপোর্টও আসে, আর মেইন যে ওনার সেও দেখে যে আমার আজকে এত টাকা সেল হয়েছে, এত টাকার খরচ আছে। কোনো জায়গায় যদি মনে হয় যে খরচ বেশি হয়ে গেছে কোনো ব্রাঞ্চে, তখন উনি আবার ওই ব্রাঞ্চের ফাইলে ঢুকে দেখে যে কি কি খরচ করছে। তো এইভাবে আসলে এগুলা ম্যানেজ করে।
কিন্তু ওইটার ইউআই বা হচ্ছে হলো ইউজার ইন্টারফেস ডিফারেন্ট থাকতে পারে, বাট ডাটাবেসগুলা এই স্ট্রাকচারে বা এই টেমপ্লেটসে কাজ করে। তো এই কারণে আর এখানে আপনাদের সেলস শিট বলেন বা হচ্ছে এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে করছেন, অনেকেই দেখছি যে অনেকেরই মোটামুটি অনেক জোসভাবেই করতে পারছেন। তো এই সেলস শিট বা প্রফিট শিট আপনারা যেগুলো করছেন ওইগুলোও কিন্তু এই প্রিন্সিপালটারে বেস করেই হিসাব হইতেছে। এখন সেলস শিট যারা স্যালারি শিট তৈরি করছেন তাদের বিষয়টা ভিন্ন, কারণ তাদের স্যালারি শিটের মধ্যে টোটাল সবগুলাই অ্যাডিশনের, তাদের কোনো বিয়োগ করার কাহিনী কিচ্ছা নাই, কারণ তারা ইনক্রিমেন্ট যোগ করতেছে, তারপরে হচ্ছে বিভিন্ন বোনাস, তারপরে মেইন স্যালারি, এগুলো যোগ করে একটা স্যালারি শিট তৈরি করছে। আর এমনিতে যারা হচ্ছে সেলস শিট তৈরি করছেন তাদেরটা এরকমই। আর এটারে সেলস শিট বলে না, মেনলি বলে সেলস রিপোর্ট। তো এই এই জিনিসটাই আর কি আপনাদেরকে করতে বলছিলাম। আর এখন হচ্ছে যে আমি এটারে পিডিএফ এ প্রিন্ট করব কিভাবে। তো পিডিএফ এ প্রিন্ট করার জন্য প্রথমে হচ্ছে আমার এটার একটা মার্জিনের ভিতরে আমার নিতে হবে। তো আমি ধরেন এটার একটা নিলাম, মার্জিনের মধ্যে এটার একটা মার্জিন সেট করব, মার্জিন মার্জিনের এটা ভিউ 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 এই যে। তো এখান থেকে আমি প্রথমে হচ্ছে হলো চারপাশের বর্ডারটা দিব থিক বর্ডার আউট, থিক আউটসাইড বর্ডার। তো আমি একটা আউটসাইডে বর্ডার সেট করলাম ফার্স্টে, দেন হচ্ছে আমি প্রত্যেকটা সেল এরপরে লেফট বর্ডার দিব, আচ্ছা আগে এটার বর্ডার সেট করি, অল বর্ডার, অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমরা বর্ডার দিই, এটা তাহলে অল বর্ডারই সেট করি, কি কারণে এখানে আসতেছে না। ওকে, তো অল বর্ডার দেওয়ার পরে আসছে, অ্যান্ড যেহেতু আমার এই সেলগুলো দরকার নেই এইগুলো আমি হচ্ছে হলো মার্জ করে দিই। ও সেট, কন্ট্রোল জেড, এইভাবে না, এইখান থেকে এটা মার্জ করতে হবে, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার। ওকে, তো এখন হচ্ছে এটা আমি করলাম। এখন করার পরে আমার ভিউতে যেতে হবে, পেজ ব্রেক প্রিভিউ, অ্যান্ড এখানে হচ্ছে হলো দেখেন এগুলা কি হয়েছে, এই যে এটা হচ্ছে হলো পেজ অনে। এখন আমি যদি এইভাবে এটারে প্রিন্ট করি তাহলে একটা এইটা আসবে পেজ অনে, এটা আসবে পেজ টুয়ে, এইটা আসবে পেজ থ্রিতে। এখন আমার তো এইভাবে আসলে হবে না, কারণ আমার টোটালটাই একটা পেজের মধ্যে লাগবে। তো তখন আমি এই পেজ অনের যেই বর্ডারটা আছে এটা হচ্ছে হলো ড্র্যাগ করে একেবারে লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন পুরাটাতে। এখন এই যে পুরাটাই পেজ অনের মধ্যে, এখন দেখেন এখানে আর কোনো বর্ডার নেই, বর্ডার একবার এইখানে, তো বলতেছে পুরাটাই পেজ অনের মধ্যে আসবে। তো এরপরে পেজ লেআউট, আমি যদি এটা একটু ছোট করি, এখন এটা এইখানে হচ্ছে হলো পেজ লেআউট এরকম আসবে, মানে এটা সবার উপরে আসবে। এইখান থেকে আমি পেজ লেআউট এডিট করতে পারবো কিনা, এইখানে আপনি চাইলে হেডার অ্যাড করতে পারবেন আপনার যদি কোনো কিছু অ্যাড করার দরকার হয়। ধরেন আমি বললাম যে আমার সেলস শিট, না সরি সেলস রিপোর্ট, SLESREPORT, সেলস রিপোর্ট, অ্যান্ড এটারে হচ্ছে বিশ আরো বড় করতে হবে মনে হয়, 72 দিই অ্যান্ড বোল্ড দিই। ওকে, সেলস রিপোর্ট, প্রিভিউ, ভিউ,
custom views, one, custom view, space break, normal, ওকে পেজ ব্রেক প্রিভিউ পেজ অনের মধ্যে এটা সেন্টারে আসছে, ঠিক আছে। তো এখন আমরা আমরা যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, এটা ওয়ার্ডের জন্য সেম, আমি আবারও দেখে দিই, ফাইল, সেভ অ্যাজ, এরপরে দিস পিসি, আপনারা এইখান থেকে এরপরে আপনার পিসির যে কোনো ফোল্ডার চেঞ্জ করতে যদি সিলেক্ট করেন, এখানে যদি ফোল্ডার না আসে তাহলে ব্রাউজে ক্লিক করবেন, তাহলে আপনার পিসির কোন জায়গায় সেভ করবেন এটা আসবে। তো আমি হলো ডাউনলোডের মধ্যে সেভ করব, তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখন এইখানে দেখেন আমার নাম আসছে, প্রথমে আপনারা এডিট করবেন যে আপনার নাম বুক অন থাকবে না, তো আমি এখানে আমার নাম সেভ করি নাফিস, দেন এক্সএলএস থেকে আমার এই জায়গায় এই যে ড্র্যাগ করে একবার এইখানে পিডিএফে সিলেক্ট করতে হবে। তো এইখান দেখেন এখানে আমার ফাইলের এক্সটেনশন হয়ে গেছে nafis.pdf। তো এটা যখন হবে আমি যদি সেভ করি, তো এই যে আমার সেলস রিপোর্ট রেডি। তো এটা যদি আমি ফিট করি, যদিও আমার পেজ লেআউট ঠিকভাবে সাজানো হয় নাই, তো এইটা আমাদের আর কি প্রিন্টেড মানে প্রিভিউ। তো এটা আরেকটু সুন্দরভাবে করতে পারতাম মেবি এখান থেকে পেজ লেআউট থেকে, পেজ লেআউট এটা সেন্টারে নিতে হবে। আচ্ছা, ওটা খেয়াল নাই কেমনে জানি করে, আমি যদি পরে হোম থেকে করা যাবে, এটা হোম থেকে হবে কিনা, না হোম থেকে হবে না, হোম থেকে আপনার টেবিল চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না। আরো নষ্ট হবে, থাক। তো এটা আমি দেখে পরে ফরম্যাট প্রিন্টার আমি আপনাদেরকে দেখাই দিব, কারণ আমি এক্সাক্ট মনে নেই এটা কিভাবে করে। আচ্ছা, তো এই হলো আপনাদের এক্সেলের যেটা ছিল ওই সেলস রিপোর্টের ওইটা। তো এখন আপনাদের জন্য আজকের যে ক্লাসটা, তো আজকে ক্লাসটা লেট হয়ে গেছে, একটু লেট হবে। তো নর্মালি আমরা আজকের ক্লাসটা হলো পিডিএফের, বা সরি পিডিএফ না, প্রেজেন্টেশনের। তো প্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি, আসলে একটা জিনিসকে যখন আমরা সুন্দরভাবে কোনো জায়গায় প্রেজেন্ট করতে চাই, বা ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, এখন ওই প্রজেক্টটারে আপনি কত সুন্দরভাবে আপনার ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতেছেন বা শো করতেছেন, এইটার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু তার ট্রাস্ট গেইন করতে পারছেন বা তারে স্যাটিসফাই করতে পারছেন। কারণ একজন একটা সিস্টেম, ধরেন আপনি প্রজেক্ট করছেন, চ্যাট বা ইনবক্সে তারে বললেন যে স্যার আমার কাজ শেষ, বলে আপনি তারে ফাইলটা দিয়ে দিলেন। আর আরেকটা ওয়ে আপনি ফাইলটা দেওয়ার আগে তারে বললেন যে স্যার আপনার একটু সময় আছে, আপনার সাথে আমি মিটিংয়ে বসতে চাই, অ্যান্ড আমি আপনার ফাইলের বিষয়গুলো সব ক্লিয়ারলি দেখায় দিতে চাই। এরপরে আপনি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করলেন, অথবা স্লাইডেরও দরকার নেই, আপনি জাস্ট তার সাথে বসে ফাইলটা ওপেন করে তারে দেখায় দিলেন যে স্যার এই শিটগুলো আছে এই জায়গার থেকে, এইভাবে আমি ডাটাগুলো সাজাইছি, অ্যান্ড সাজানোর পরে এই জায়গা থেকে বা এই ওয়েবসাইট থেকে আমি আমার এই ডাটাগুলো কালেক্ট করছি। এইভাবে আপনি যদি তারে দেখায় দিয়ে এরপরে তার কাছে ফাইলটা জমা দেন, অবভিয়াসলি আপনি সেকেন্ড যে ওয়েটা আমি মেনশন করছি ওই ওয়েতে যদি আপনি ফাইল জমা দেন, তাহলে উনি সেকেন্ড বার আপনার আবার যদি তার প্রজেক্ট থাকে
আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে যে আমার একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা তুমি একটু কইরা দাও। তো এই প্রেজেন্টেশনের জন্য যখন এই টাইপের কাজগুলা বা এই কাজগুলো আসে, এইগুলো একটু বড় প্রজেক্ট যদি হয়, তখন আমাদের প্রেজেন্টেশন যদি আমরা তৈরি করতে পারি বা স্লাইড যদি তৈরি করতে পারি, তাহলে অনেক বেটার একটা প্রেজেন্টেশনের মানে বেটার ওয়েতে আমরা প্রজেক্টটারে প্রেজেন্ট করতে পারি। তো নর্মালি প্রেজেন্টেশন হচ্ছে হলো পাওয়ার পয়েন্টে করে, বা আগে পাওয়ার পয়েন্টে করতাম, বাট পাওয়ার পয়েন্টের চেয়ে আমাদের একটা বিল্ট ইন টুলস আছে যেটা আমরা ক্যানভা বলি। তো ক্যানভাতে এটার জন্য অনেক বেশি ফাংশনালিটি পাওয়া যায়। এখন ফাংশনালিটি বেশি পাওয়া যায় কিভাবে? ধরেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যারা ইউজ করে, এরা অনেক বেশি পায় ফাংশনাল বা অনেক বেশি অ্যানিমেশন বলেন বা হচ্ছিল টুলস বলেন, অ্যাডভান্স টুলস থাকে। তো সেইখানে আপনারা যদি অনেকেই পারে না যে একটা অ্যানিমেশন তৈরি করে বা একটা স্লাইড তৈরি করে সেটারে আবার রান করতে। বাট ক্যানভাতে অনেক ইজি, আর অ্যানিমেশনও অনেক থাকে বিল্ট ইন, যার কারণে আপনার কাস্টম কোনো অ্যানিমেশন তৈরি করতে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে অনেক বেশি টেমপ্লেটস পাওয়া যায়। আমি যদি এখান থেকে canva.com একটা ওয়েবসাইট, মোবাইলের জন্য ক্যানভা একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, ওইটাও ডাউনলোড করে নিতে পারেন। আর নর্মালি একটা ওয়েবসাইট আছে canva.com, এইখান থেকে আপনারা পিসিতে যারা কাজ করেন তারা কাজ করতে পারেন। কিন্তু আমি এখানে canva.com-এ ঢোকার পরে টেমপ্লেটসে যদি ক্লিক করি, এখানে এই যে প্রেজেন্টেশন সেকশনে আমি যদি যাই, এই যে এটা হচ্ছে হলো প্রেজেন্টেশন, কত টাইপের প্রেজেন্টেশন আপনার দরকার, টোটাল একটা প্রেজেন্টেশনের এই জায়গায় সেট আছে। যেমন আমি যদি একটু, এটা বিজনেস প্রজেক্ট, তারপরে এটা কোন একটা থিসিসের প্রেজেন্টেশন, মানে কলেজের প্রেজেন্টেশন। তো ফার্স্টে আমরা হচ্ছে হ্যাঁ, এটা যদি একটু কাস্টমাইজ দিস টেমপ্লেটসে যাই, তো এখানে টোটাল একটা ওয়েবসাইটের, মানে সরি ওয়েবসাইট না, সরি টোটাল একটা প্রেজেন্টেশনের স্লাইডে যতগুলো পেজ দরকার, 14টা মোটামুটি স্লাইড করা আছে এইখানে। তো এক একটা যে পেজ এইগুলারে বলে স্লাইড। তো এই স্লাইডগুলা হচ্ছে এই যে দেখেন অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলোর কারণে হচ্ছে হলো এইটা আরো স্মুথ বা অনেক চেয়ারফুল দেখায় বা আই প্লিজিং মনে হয়। তো এখন এই স্লাইডগুলা আমরা আমাদের কাস্টমাইজ করে আমরা আমাদের জন্য ব্যবহার করতে পারি। এটা হচ্ছে হলো বড় ফ্যাসিলিটি, যে আপনার এই পুরা ডিজাইনগুলা করা লাগতেছে না, আপনি জাস্ট টেক্সটগুলা এডিট করে আপনি একটা অ্যানিমেশন তৈরি করতে পারতেছেন। এরপরে ট্রানজিশন, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য ট্রানজিশন অ্যাড করা যায়। যেমন আমি যদি এটাতে একটু কাস্টমাইজেশন করি, এটা করলাম, এই জায়গা থেকে এইটাতেই এখন যখন আমরা এখন যদি আমি যাই, এই যে আমি 2 ক্লিকের মধ্যে একটা জোস অ্যানিমেশন তৈরি করছি। তো এই যে এই সিম্পল জিনিসগুলা ক্যানভাতে আরো নর্মালি ইজিলি করা যায়, বাট এটা আপনি যদি পাওয়ার পয়েন্টে করতে যেতেন অনেক সময় লাগতো অ্যান্ড অনেক অ্যানিমেশনের ব্যাপার থাকতো, ইন্ডিভিজুয়াল পার্টসগুলারে আপনার অ্যানিমেটেড করতে হতো। তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন, কাস্টমাইজ প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারি। এটা তো আমরা হচ্ছে হলো ধরেন একটা আগে থেকে তৈরি করা টেমপ্লেটস আমরা ডিজাইন করলাম বা আমরা এখানে এটা সাজাইলাম। এখন আমরা নিজেরা কিভাবে একটা টেমপ্লেটস তৈরি করতে পারি? তো এর জন্য এখান থেকে ডিজাইনের ফার্স্টে আবার আমার হোমে যেতে হবে, ক্যানভার হোম, তারপরে এখানে মোরে ক্লিক করার পরে এই জায়গায় প্রেজেন্টেশন,
প্রেজেন্টেশনে মোবাইলের বেস বিভিন্ন প্রেজেন্টেশনের সাইজ আছে স্ক্রিনের। তো আমি হচ্ছে হলো নর্মাল প্রেজেন্টেশন যেটা 16:9 এইটাই নিলাম। তো এখন এইখানে আমার হচ্ছে হলো প্রেজেন্টেশনের জন্য স্লাইড রেডি। আমি এখানে অ্যাড পেজে ক্লিক করে আরও স্লাইড অ্যাড করতে পারবো এখান থেকে। অ্যান্ড এখানে হচ্ছে হলো এই দুইটা স্লাইডের মাঝে যদি আমি আমার কার্সর রাখি, এখানে অ্যাড ট্রানজেকশন একটা, আর এই প্লাস আইকনে ক্লিক করলে এই 1 আর 2 এর মাঝখানে আমার একটা নতুন পেজ অ্যাড হবে। এই জায়গায় 2 নামে নতুন আমার একটা পেজ আসছে। আর এর নিচের যেটা থাকে এই যে অ্যাড ট্রানজিশন, এখানে ক্লিক করলে আমি বিভিন্ন ট্রানজিশন অ্যাড করতে পারি। তো এখন এই যে আমি স্লাইড অ্যানিমেশন মানে একটা স্লাইড ক্রিয়েট করে দেখাইতেছি, এইটা আপনারা আপনাদের যে কোনো কাজে বলতে আপনি এখান থেকে ক্যানভাতে গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি সব কাজই করতে পারবেন, লোগো থেকে শুরু করে আপনার ফ্লায়ার ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়ার জন্য ধরেন যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের সেলসের জন্য পোস্টের জন্য পোস্টার ডিজাইন, তারপর ছোট ছোট শর্টস ভিডিও এডিট, এগুলা সব এখান থেকে করা যায়। এরপর ওয়েবসাইটের টেমপ্লেটস পর্যন্ত এখানে পাওয়া যায় ইউআই ডিজাইনের। তো এইখানে আপনারা চাইলেই অনেক সুন্দর সুন্দর কাজ পাবেন অ্যান্ড সেগুলো কাস্টমাইজ করে নিজের ব্যবহারের জন্য নিতে পারবেন, অথবা আপনি নিজেও বিল্ট ইন যে টুলসগুলো আছে এগুলো ইউজ করা অনেক সুন্দর সুন্দর তৈরি করতে পারবেন। তো অলরেডি আপনারা সিভি সম্পর্কে মোটামুটি সিভি তো অনেকেই ডিজাইন করছেন, সবাই মোটামুটি কম বেশি হোমওয়ার্ক জমা দিচ্ছেন। তো এইখানে যদি আপনারা সিভি ডিজাইন লিখে সার্চ দেন, সরি এইখান থেকে না দিলে টেমপ্লেটসে যায়, আমরা এখানে টেমপ্লেটসে যায় যদি একটু স্ক্রল করি, এই যে রিজিউমে নামে একটা অপশন আছে, এইটাতে যদি ক্লিক করি এখানে আমার দেখেন কত সিভির টেমপ্লেটস অলরেডি তৈরি করা আছে। এইখান থেকে আমি যে কোনো টেমপ্লেটসে ক্লিক করা ওইটারে আমার নিজের জন্য কাস্টমাইজ করতে পারি। তো আপনারা চাইলে এইখান থেকেও কেউ কি কিছু বলতেছেন? জি স্যার, একটা কোশ্চেন ছিল আমার। জি জি। তো দেখা গেছে যে আমি যে আমার পিসিতে যে ক্যানভা অ্যাপসটা ইউজ করতেছি, তো দেখা গেছে যে আমার বেশ অর্ধেক টেমপ্লেটই হচ্ছে গিয়ে প্রু থাকতেছে, তো ওই প্রুটা তো আমি ইউজ করতে পারতেছি না। আচ্ছা, ক্যানভার খুব বেশি দাম না, 50 টাকা নিলে আপনি 1 বছর বা লাইফ টাইমের জন্য অনেক জায়গায় পাওয়া যাবেন 50 টাকার ক্যানভা প্রো। তো আপনি 50 টাকা স্পেন্ড আমার মনে হয় না 1 বছরের জন্য হলেও খুব বেশি কারোর জন্য চাপ যে এতই সমস্যা ফ্যামিলিতে যে 50 টাকা দিয়ে একটা ক্যানভা প্রো নিতে পারবেন না। মানে আমি কাউরে ইনসাল্ট করার জন্য বলতেছি না, মানে এটা না এত না না, খুব ওইটা তো আমি জানতাম না যে ক্যানভা না এটা না কিনা আমি চাইতে, বাট আপনার আমি জন্য জানতাম বলতেছি না। না, তো আমি এটা সবাইকেই বলতেছি, আমি এটা বলতাম আরো পরে, বাট আপনি যখন জিজ্ঞেস করছেন তখন আমি এখনই বললাম যে ক্যানভা নর্মালি আমাদের এখানে দেখবেন আমারটাতে প্রো অলরেডি নেওয়া আছে। তো আমারটা ইডুর হ্যাঁ প্রো, হ্যাঁ, সবাই আমি মোটামুটি কম ওইটাই বেশি দেখতেছি যে ইডুতে। আপনার তো সবগুলাই টেমপ্লেট হচ্ছে গিয়ে যে শু করতেছে, তো দেখা হ্যাঁ, গেছে যে আমাদের তো শু যাদেরটা করতেছে না, প্রথম তো আমরা হচ্ছে হলো কিভাবে বেসিক করবো? অ্যাকাউন্ট, যেমন আমি যদি আমার অন্য প্রোফাইল থেকে হ্যাঁ, নর্মাল অ্যাকাউন্ট ক্যানভাতে আর কি। ঢুকি তখন দেখবেন যে আমারটা তো ওই রেস্ট্রিকশন দেখাবে। তো আমি ওইটা দেখাইতাম, যেহেতু আপনি এখন জিজ্ঞেস করছেন তার কারণে আমি কথাটা এখনই বলছি আর কি। না তো হচ্ছে গিয়ে যে তো আমি বাই করার অপশন আছে, আমি যে কোথা থেকে ইয়ে করবো এমন কোনো আপনি ওয়ে আছে? ফেসবুকে যদি একটু স্ক্রল করেন বা ক্যানভা প্রো লিখে সার্চ দেন তাহলে পাওয়া যাবেন যে কোনো জায়গায়, তো ওই পেজ থেকে নিতে পারেন, অথবা অনেক ওয়েবসাইট আছে অনেক জায়গায় সেল করে। 50 টাকার বেশি খুব নেয় না, 49 টাকার মতো আর কি নেয়। তো এর বেশি হলে নিয়েন না, 50 টাকা হলে যে না কোনো না, জায়গার থেকে দেখে এরপরে নিয়ে নিন। জি স্যার, থ্যাংক ইউ। তো ওইখানে হচ্ছে হলো মানে ক্যানভা লাইফ টাইম বলে, বাট দেখা যায় যে 1 বছরের জন্য দেয়, এরপরে আর ওরা সার্ভিসটা ওই রকম ভাবে দেয় না। তো আপনি আবার তখন আরেকটা নিয়ে নিতে পারেন, অথবা যদি আপনি যেমন আমারটা আমি 3 বছর ধরে চালাইতেছি 50 টাকা দিয়া, তো এইরকম যারটা চলে তারটা এরকম ধরেন লাইফ টাইম চলে যায়। তো ও এইখানে আচ্ছা, অনেক থ্যাংক ইউ সিভি স্যার। টেমপ্লেটস আছে। এই সিভি টেমপ্লেটসগুলো থেকে আপনারা যে কোনো টেমপ্লেটস নিয়ে নিজের জন্য ইউজ করতে পারেন। এখন আপনার টার্গেট হচ্ছে, যেহেতু আপনি ডাটা এন্ট্রি ডিজাইনার বা ডাটা এন্ট্রির জন্য কোর্স করতেছেন বা আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তার মানে আপনার স্কিলস থাকতে হবে যে এইরকম একটা
প্রিমিয়াম ডিজাইনের বা একটা প্রো ডিজাইনের সিভি আপনার তৈরি করার মতো একটা নিজের যদি অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনি সিভি সেল করতে পারবেন না। যেমন আমি যেটা আপনাদেরকে আজকেও বলছি যে এআই থাকে, এরপর বিভিন্ন টুলস থাকে, যাদের কাছে এরকম টেমপ্লেটস থাকে, 50 টাকা দিয়ে তারা এতগুলা সিভির ভান্ডার পাইতেছে বা এতগুলা সিভির টেমপ্লেটস পাইতেছে যে স্ক্রল করতে করতে শেষ হইতেছে না। তো তাহলে আপনার বুঝতে হবে যে আপনার কোন লেভেলে ডিজাইন আপনার নিতে হবে, যে একজন মানুষ এতগুলা অপশন থাকার পরও আপনার কাছ থেকে একটা সিভি টেমপ্লেটস কিনতেছে। আপনার বুঝতে হবে যে কি পরিমাণ স্কিলস বা কি পরিমাণ ডিজাইন সেন্স আপনার মধ্যে নিতে হবে এই একটা ধরেন সিভির টেমপ্লেট সেল করার জন্য, বা একটা কি পরিমাণ এফোর্ট আপনার একটা ডিজাইনের পিছনে দেওয়া উচিত। তো এইগুলা যদি আপনারা একটু মার্কেট রিসার্চ করেন বা একটু আপনাদের নিজেদের যে ওয়ার্ক ফিল্ড এটা নিয়ে যদি একটু রিসার্চ করেন, তাহলে আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝবেন যে আসলে কতটা কম্পিটিশনের মধ্যে আপনার হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে হয়। যে ধরেন এইখানে একটা 50 টাকার টেমপ্লেটসে সে কী কী পাইতেছে। অনেকেই মনে করতেছেন যে গ্রাফিক্স ডিজাইনাররা খুব বেশি হার্ন করতেছে, খুব মজা করতেছে। দেখেন এখানে এই সিভি তো আছে, এরপরে আমি যদি আবার একটা নতুন পেজ ওপেন করি, তারপরে টেমপ্লেটসে যাই, এইখানে আমি যদি একটু দেখি পোস্টার ডিজাইন বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, এই দুইটা মেইন স্ট্রিমে আগে গ্রাফিক্স ডিজাইনারদের মানে আর্নিংয়ের একটা সোর্স ছিল। এখন দেখেন এইখানে আমি এই 50 টাকায় সিভি পাইতেছি, তারপরে এইখানে হচ্ছে হলো এই ফ্লায়ার ডিজাইন বা পোস্টার ডিজাইন পাইতেছি, এই যে পার্টি পোস্টার বলেন, তারপরে হচ্ছে হলো এই যে সেলস পোস্টার বলেন, এইগুলা লিফলেট আর কি, যেগুলো আমরা যে বিভিন্ন এক্সামের সময় যারা কি মেইন স্ট্রিমে চাকরির এক্সাম দেন অথবা ভর্তি পরীক্ষা দেন অথবা হচ্ছে হলো এএসএসসি এইচএসসি এক্সাম যারা দেন, হলের বাইরে দেখবেন যে কেন্দ্রের বাইরে এরকম লিফলেট দেয়। তো ওই লিফলেটও তো কাউরে না কাউরে দিয়ে ডিজাইন করাইতো তারা। এখন তারা নিজেরাই ক্যানভাতে ঢুইকা একটা ডিজাইন নিয়ে এরপর হচ্ছে হলো ডিজাইন করতেছে। এটা সিম্পল, এটা দেখবেন অনেকের কাছে আছে, এটা প্রোতেও সেট করা না। এই ডিজাইন অনেকেই লেআউট অনেকেই ইউজ করে। তো এইরকমই হচ্ছে হলো বুঝতে হবে যে এখন আপনার এই আইসিটি সেক্টরটা বা এই সেক্টরটা কতটা কম্পিটিটিভ হয়েছে অ্যান্ড আপনার কতটা এফোর্ট দিতে হবে একটা স্কিলস দিয়ে আপনি যদি আর্নিং করতে চান বা ক্যারিয়ার তৈরি করতে চান। এরপরে আমি আপনাদের আচ্ছা এটা আমি শেষ করি, তারপরে আপনাদের বাকিগুলো দেখে। তো এখন আমরা ডিজাইনের বেলায় আসি যে ডিজাইনগুলা এখানে কিভাবে হয়। তো ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে হলো এলিমেন্টসে যদি যাই, এইখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড দরকার। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ব্যাকগ্রাউন্ডেও ক্লিক করতে পারি নিচে, অথবা এখান থেকে ফটোসেও ক্লিক করতে পারি, ফটোসও নিতে পারি, ব্যাকগ্রাউন্ড ডাইরেক্টও ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো আমি ধরেন এখানে একটা পার্পল ব্যাকগ্রাউন্ড নিলাম অ্যান্ড এটারে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে সেট করলাম, সেট ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। আচ্ছা, তো এখন যদি আমি এখানে একটু আপনাদের মেনুগুলো দেখে, এই জায়গা থেকে কমেন্ট অপশন আসে, এটার দরকার নেই, এটা দিয়ে ডিলিট, যে কোনো আইটেম আপনি ডিলিট করতে পারবেন সিলেক্ট করার পরে। এই এডিটটা আসে যখন আমি কোনো ইমেজ নিয়ে কাজ করি তখন, যেমন মাত্র আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য একটা ইমেজ নিছি, তো এই কারণে আমার এটা অপশন আসছে। এইটাতে ক্লিক করলে আমার এই ইমেজটাকে এডিট করার জন্য অপশন দেয়, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আছে, ক্যানভা প্রোতে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা থাকে টুলসটা, এটা জোস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার। যারা আগে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে টুকটাক আইডিয়া রাখেন তারা ক্লিপ প্যাথ নামে একটা ছিল, জব সেক্টর ছিল, জানেন কি না জানি না, যে তাদের কাজই ছিল শুধুমাত্র বিভিন্ন ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ধরেন বিভিন্ন বড় বড় যারা গ্রাফিক্স ডিজাইনার ছিল বা গ্রাফিক্স ডিজাইনের প্রতিষ্ঠান ছিল, এজেন্সি ছিল, তাদের ওই অনেক ছবি লাগতো, তো এই ছবি বা অবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন প্রোডাক্টের তারা ক্লিপ প্যাথ হায়ার করতো, যাদের কাজই ছিল পেন টুল দিয়ে বসে বসে সূক্ষ্ম সূক্ষ্ম ইমেজের হচ্ছে হলো প্যাথিং করা, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এই কাজটা এখন যদি আমি ক্যানভা প্রোতে যাই, যাওয়ার পরে হচ্ছে হলো আমি একটা সাইকেলের টায়ার নেই, যে সাইকেল টায়ার, ইমেজ। তো
তো সাইকেলের টায়ারের মধ্যে যে স্পোকগুলা থাকে অনেক চিকন, এগুলা হচ্ছে হলো যদি নর্মালি রিমুভ করতে যায় অনেক কিন্তু জুম করে একেবারে এই নিয়ে তারপরে ক্লিপ প্যাথিং করতে হয়। এখন আমি যদি এটারে কপি করে নিয়ে ক্যানভাতে পেস্ট করি, হ্যাঁ কই গেল, এই জায়গায় পেস্ট যদি করি, এখন এটা যদি আমি এই জায়গায় ক্যানভাতে যাই এডিটে ক্লিক করি অ্যান্ড হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করি, দেখবেন যে এআই কত জোস ভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এই যে স্পোকগুলার আইখা একবারে স্মুথ, আপনি যদি এটারে জুম করেন তাহলেও দেখবেন যে একদম কোনো কিন্তু বড় ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে বুঝেন কতখানি আপডেট হয়ে গেছে যে ক্লিপ প্যাথিং এর এখন আর কোনো লোকই লাগে না। এই ক্যানভা ইউজ করে অথবা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ওয়েবসাইটই আছে, ওইটাতে জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, ওইটা দিয়ে এমন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো যেটা আমরা বলতেছিলাম যে এইভাবে আমরা ইমেজ আনলাম, আনার পরে এখানে এডিটে ক্লিক করলে আমরা ইমেজের এডিটের অপশন পাবো। এইখানে ম্যাজিক ইরেজার আছে যেটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট রিমুভ করি ইমেজ থেকে। ধরেন একটা মানুষ আছে, ওটা সরানো লাগবে, ইমেজে যাই, এটা নেই, নিলাম অ্যান্ড এডিটে ক্লিক করলাম, ম্যাজিক ইরেজার ক্লিক। এখন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন ইরেজ, একটু সময় নিবে। আচ্ছা এটা এখন আবার রয়ে গেছে। ও এটা ব্রাশ করতে হবে, কই গেল, ম্যাজিক ইরেজার ব্রাশ ইরেজ, না ওইরকম ভালো তো হয় না। তো এটার আরেকটা ওয়েবসাইট আছে, ওইখানে আরো জোসভাবে হয়, ক্যানভাটা অত আপডেট না। তো এমনিতে ম্যাজিক মোটামুটি রিমুভ করা যায়, শ্যাডো রিমুভ না হলেও মেইন অবজেক্টটা কিন্তু রিমুভ হয়েছে। তো এরকম ম্যাজিক গ্র্যাবও আছে যেটা দিয়ে আমরা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাইতে পারি। তারপরে এইখানে শ্যাডো অ্যাড করা যায়, তারপর ব্লার অ্যাড করা যায়। এরপরে আরেকটা অপশন যেটা অনেক জোস, আপনারা যেটা নিজেদের জন্য ইউজ করতে পারেন সেটা হচ্ছে ইমেজ আপস্কেলার। যেমন আপনাদের অনেক ইমেজ থাকে, অনেক পুরনো ইমেজ থাকে যেগুলো অনেক ব্লারি থাকে, তো এই ইমেজগুলারে আপস্কেল করার জন্য আপনারা এই ইমেজ আপস্কেলার ইউজ করতে পারেন। এইটা দ্বারা আপনারা একটা ইমেজে 16 গুণ পর্যন্ত, ধরেন আপনার 1080p আছে, তার 16 গুণ পর্যন্ত আপনি এটাতে হচ্ছে হলো শার্প করতে পারবেন। তো এই টুলসগুলো অনেক ইউজফুল, তো একটা ক্যানভা প্রো থাকলে অনেক কাজ সহজ হয়ে যায়। তো আমরা যেখানে ছিলাম, তো এটা দিয়ে আমরা এরকম ছোট এডিট করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এখানেও অপশন আসে, আর এইখান থেকে হচ্ছে হলো বিভিন্ন এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার সেট করি আমরা। ধরেন এইখান থেকে যদি এটাতে যাই, ক্লিক করার পরে এটা দিয়ে আমরা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, এই যে এরকম কালার সেট করি। এরপরে আসে হচ্ছে হলো এটা দিয়ে ট্রান্সপারেন্সি অর্থাৎ ওপাসিটি যেটা আমরা বলি যে কতটুকু দেখা যাবে। এরপরে ক্রপ, এটা দিয়ে আমরা ইমেজ ক্রপ করি নর্মাল, যেটা জানেন। ফ্লিপ, একটা ইমেজ দিয়ে উল্টাপাল্টা করার জন্য হচ্ছিল আমাদের এটা ব্যবহার করি। আর অ্যানিমেশন, অ্যানিমেশনটা হচ্ছে আমার ইমেজটা কীভাবে ধরেন আসবে, এটা অ্যানিমেশন। আচ্ছা এই অ্যানিমেশনটা মেনলি আসে টেক্সটের মধ্যে, ইমেজ অ্যানিমেশন আসবে এইখানে, এই যে অ্যানিমেশন। তারপরে এই যে অ্যানিমেশন দুই টাইপের আছে, মেইনলি অ্যানিমেশনগুলো হয় হচ্ছে হলো টেক্সটের মধ্যে, আর কিছু কিছু অ্যানিমেশন, এই যে ফটো রাইস অ্যানিমেশনের নাম আছে, যেগুলো ছবিতে হয় এগুলো ফটোস আছে, ফটো জুম, এটা দেওয়া হচ্ছে হলো জুম ইন জুম আউট হয়, এটা দেওয়া হচ্ছে হলো ফ্লো, উপর থেকে নিচে আসে, আর এটা দেওয়া নিচ থেকে উপরের দিকে যায়। তো এরকম অনেক অ্যানিমেশন আছে এখানে, আমি আপাতত অ্যানিমেশন দিতেছি না, কই গেল,
রিমুভাল অ্যানিমেশন, তারপরে পজিশন, এটা দিয়ে হচ্ছে হলো এলিমেন্টের সেন্টারে নেয়। তো আমি যদি অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জের মধ্যে একটা ইমেজ, এখনো অনেক এলিমেন্ট নাই এখানে, যার কারণে হচ্ছে হলো এটারে সেন্টার করতেছে হইতেছে না। তো আমরা সেন্টার করার জন্য একটা টেক্সট নেই যে এখানে ওয়েলকাম। তো এখন এটারে আমার কি করতে হবে, সেন্টারে নিতে হবে। তো টেক্সটের ক্ষেত্রে আমাদের আরও কিছু এক্সট্রা টুলস বা মেনু আসে এখানে। যেমন প্রথমে আসে হচ্ছে হলো এটা ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমরা অনেক ফন্ট ফ্যামিলি আছে, আমাদের যেটা পছন্দ হয় আমরা নিতে পারি। তো এইখানে প্রবলেম হচ্ছে যে আমরা যদি মানে জাস্ট 49 টাকার যে প্রোটা বা 50 টাকার যে প্রোর কথা বললাম ওইটা যদি ইউজ করি, তাহলে আমরা নিজেদের জন্য আমরা কাস্টমাইজ ফন্ট আপলোড দিতে পারবো না। তো ওইটা যদি দিতে চান তখন আপনার হচ্ছে হলো আরও কস্টলি একটা অপশন থাকে প্রো এর জন্য, 350 টাকা না জানি কত, হ্যাঁ মেবি 350 টাকা। ওইটা যদি নেন তাহলে আপনারা আপনার নিজেদের ফন্টটি আপলোড করতে পারবেন। বাট নর্মাল যেটা আমরা নেই ক্যানভা প্রো, আমরা যেটা ইউজ করি বা আমি এখন যেটা ইউজ করতেছি, এইটাতে আমি ফন্টটা আপলোড করতে পারি না। আমার যেই ফন্টের দরকার হয় আমি আমার যার কাছ থেকে আমি ক্যানভা নিছি তারে যদি বলি, সে আপলোড দিয়ে দেয়, তখন আমরা এটাতে পাই। তো নর্মালি ভালো জায়গার থেকে যদি আপনি নিতে পারেন তাহলে হচ্ছে যে ওই রকম বললে তারা আপলোড দিয়ে দেয়। বাট যদি ওই রকম আবার মানে ফাঁকিবাজের কারো কাছে পড়ে যান বা 2 নাম্বার কারো কাছে পড়ে যান, তখন দেখা যায় যে আপনি ঝামেলায় পড়েন। তো এখন এইখানে হচ্ছে হলো আমরা একটা টেক্সট এডিট করলাম, মানে আনলাম, আনার পরে এটারে আমি হচ্ছে টেক্সট সাইজ বড় করতে চাই। তো এই জায়গায় প্লাস মাইনাস দিয়ে আমি হচ্ছে হলো বড় করতে পারি, অথবা এইখান থেকে ড্র্যাগ ড্রপ করেও আমি বড় করতে পারি। অল্টার চাপ দিলে এটা সেন্টারে থাকবে বা যেখানে স্পেস ছিল ওইখানেই থাকবে, তার পাশে বড় হবে। আর যদি নর্মালি আমি ছোট বড় করি তাহলে হচ্ছে হলো এক কর্নারে স্পেস হয়ে, মানে এক কর্নারে পিন হয়ে, এটা এই কর্নারে পিন হওয়ার পরে এরপরে হচ্ছে হলো ছোট বড় হইতেছে, দেখেন। আর যদি আমি অল্টার চাপ দিয়ে ধরি তাহলে মাঝখানে পিন হওয়ার পরে চারপাশে ছোট বড় হয়। তো এটারে বড় করার পরে আমি এখানে এই গ্রিড সিস্টেমেও আপনি করতে পারেন। এই যে এই জায়গায় লাইন আসে, দেখেন আমার এই এলিমেন্টটা যখনই সেন্টারে আসে তখনই একটা লাইন আসে এই বরাবর। লাইন দেখে দেখে আপনারা এইভাবেও সেন্টারে নিতে পারেন, অথবা পজিশন, এরপরে মিডল, সেন্টার, এই যে সেন্টার হয়ে গেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এই সেন্টারেই আছে। তো এইভাবে আপনারা অ্যালাইনমেন্ট করতে পারেন। এরপরে এটা হচ্ছে হলো আমার টেক্সট কালার। তো টেক্সট কালার, এটার জন্য আমার প্রথমে এটা সিলেক্ট করতে হবে। দেন এইখান থেকে আমি যেই কালার অ্যাড করব, যদি ইয়েলো কালার অ্যাড করি, ইয়েলো, সাদা কালার অ্যাড করি, সাদা। তো এইভাবে আপনি চাইলে নিতে পারেন বা অ্যাড করতে পারেন। তো আমি এখানে বলবো যে ওয়েলকাম, ওয়েলকাম। এখন প্রবলেম যেটা হইতেছে যে আমার এইটা কিন্তু আমার কাছে খুব বেশি ওয়েলকাম মনে হইতেছে না, আমার মনে হইতেছে না যে আমার খুব যথেষ্ট পরিমাণে ওয়েলকামিং করতেছে। তখন আপনারা হচ্ছে হলো এখানে বিভিন্ন ফন্টের কম্বিনেশনে পাওয়া যায়, মানে টেমপ্লেটস পাওয়া যায়। এইটাতে ক্লিক করলে দেখবেন এই সাইডে আপনারা এইখানে অনেক জোস জোস ডিজাইন পাওয়া যায় টেক্সটের। তো এইখান থেকে আপনার একটা পছন্দ হইলে আপনি নিতে পারেন। যেমন আমার কাছে এইটা মনে হইতেছে যে না ঠিক আছে, এটা আমার যথেষ্ট ওয়েলকামিং মনে হইতেছে যে না এটা দিলে আমার ওয়েলকাম হবে। তখন আমি এটারে নিয়ে, এটা দুইটা টেক্সট বক্সের, এই যে এইখানে আমরা যেগুলো নিছি হেডিং, সাব হেডিং বা বডি, এগুলো হচ্ছে হলো এক একটা টেক্সট বক্স। যারা আপনারা সিভিতে করছেন তারা টেক্সট বক্স সম্পর্কে অলরেডি জানেন যে টেক্সট বক্সের মধ্যে একটা শেপ থাকে, শেপটার মধ্যে আমরা লিখতে পারি। তো এখানে দুইটা টেক্সট বক্স দিয়ে একটা গ্রুপ বানানোর পরে আমরা এই ডিজাইনটা পাইছি। তো আমার জাস্ট ওয়েলকাম যেহেতু একটা ওয়ার্ড, তাহলে একটা হইলে হবে টেক্সট বক্স। তো আমি হচ্ছে হলো ফার্স্টে এটারে আনগ্রুপ করব। তো গ্রুপ বলতে আপনি যে এই দুইটারে এলিমেন্টটা একসাথে রাখার জন্য গ্রুপ করেন। তো গ্রুপ করার জন্য শিফট চাপ দিয়া যে দুইটা এলিমেন্টকে আপনি গ্রুপ করতে চাইতেছেন এরকম চারপাশে একটা বর্ডার আসবে। এরপরে রাইট ক্লিক করার পরে এইখানে অপশন পাবেন গ্রুপ, অথবা এই উপরে গ্রুপ লেখা আসবে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আবার এই যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন দুইটা আপনি একটা যেখানে নেবেন আরেকটাও ওইখানে যাবে।
অ্যান্ড এরপরে জাস্ট আমি যদি পজিশন মিডল সেন্টার, এই যে এটা সেন্টারে আছে, তো যেহেতু আমার এটার দরকার নেই তো আমি এটা ডিলিট করে দিই। অ্যান্ড এরপরে এটার মিডল সেন্টারে নেই, নেওয়ার পরে এখন আমি বলতেছি যে ওয়েলকাম। বানান কি ভুল হয়েছে? মনে হয়, আচ্ছা ঠিক আছে। তো একটাও লেটার নিচে চলে আসে, তার মানে আমার টেক্সট বক্সটা একটু বড় করতে হবে। তো বড় করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে অল্টার চাপ দিয়ে ধরে এরপরে হচ্ছে হলো কার্সরটা বড় করলে সুন্দরভাবে বড় হবে। আর এটারে আমি হচ্ছে একটু দিয়ে আর 0-তে নিয়ে আসে। হ্যাঁ, এখন এটা মোটামুটি ঠিক আছে। এখন পজিশনে ক্লিক করে সেন্টারেই আছে, তার মানে আমার এটা হইলো ওয়েলকাম পেজ। এখন এই ওয়েলকামের মধ্যে আপনি আবার অনেক জোস জোস অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। যেমন এইখান থেকে আপনি তো এটা তো ওপাসিটির জন্য বললাম, এই এলিমেন্টে ক্লিক করে যদি আমি এটা কমাই বাড়াই তাহলে আমার এটা কত বড় ছোট দেখাবে সেটা। এরপরে অ্যানিমেশনে এইখানে জোস জোস অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন চাইলে অ্যাড করতে পারেন। আপনার স্লাইডের জন্য আপনার যদি মনে হয় যে এই অ্যানিমেশন আপনি সুন্দর মনে হয়, আপনি যে কোনো অ্যানিমেশন এইখান থেকে অ্যাড করতে পারেন। ব্লার আছে, অনেক জোস জোস অ্যানিমেশন আছে। হ্যাঁ, তারপরে ওয়েলকামের পরে গেল আমার হচ্ছে হলো সেকেন্ড পেজ। আপনি যদি এই ডিজাইন থেকে টেমপ্লেটস নিতে চান চাইলে এটারে ডুপ্লিকেট করতে পারেন। এখানে 3 ডটে ক্লিক করার পরে ডুপ্লিকেট দিলে এই ওয়েলকাম পেজটা ডুপ্লিকেট হবে। আর যদি আপনি নতুন পেজ আবার নতুনভাবে ডিজাইন করতে চান তাহলে জাস্ট নতুন পেজে আসবেন, আসার পরে আবার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এরপরে আবার এখন আপনার ডিজাইন শুরু। তো এখন ধরেন আপনার ডিজাইনের জন্য অনেক এলিমেন্টের দরকার হয়, এলিমেন্টগুলো পাবেন হচ্ছে এই এলিমেন্টস ট্যাবের মধ্যে। এইখানে আপনি এই সার্চ বারে সার্চ দিলে আপনার যা দরকার আপনি সব পাবেন এখানে। যেমন আমার এটা দিয়ে আমি একটা কার্ড ডিজাইন করতেছি, ধরেন এখানে এটার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ট্রান্সপারেন্ট। এরপরে এটা হচ্ছে হলো আমার বর্ডারের জন্য, তো আমি বর্ডার বাড়ায় দিলাম। ও 7555555, তারপরে বর্ডার কালার, এখন এখানে এটা হচ্ছে হলো বর্ডার কালার, আমি পার্পল কালার অ্যাড করি। হ্যাঁ, তো অ্যাড করলাম। এখন এখানে হচ্ছে হলো যদি টেক্সট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলে নাইরা লাগে। তাহলে বর্ডার দরকার নেই, বর্ডারটা 0 করে দিই। ওকে ফাইন। এখন এখানে কি অ্যাড করা যায়? আচ্ছা ধরেন আপনারা কিছু একটা অ্যাড করলেন টেক্সটের জন্য, ধরেন আমি এখান থেকে একটা হেডিং সাব হেডিং নেই ফার্স্টে, অ্যান্ড সাব হেডিংটারে এইখানে ক্যানভাতে কাজ করার সবচেয়ে বড় মজা হচ্ছে ধরেন আপনার এইটার সেন্টারে নিতে হবে। এই সুবিধাটা আপনারে ফটোশপেও দেয় না, অথবা আপনার যে বড় বড় টুলসগুলো আছে ওইগুলাতেও দেয় না। এখন কি কারণে দেয় না, মানে ধরেন আপনার কীরকমভাবে ওইগুলাতে আপনার নিজের গ্রিড স্কেল ক্যালকুলেশন করে এরপরে বসাইতে হয়। বাট এইখানে মজা হচ্ছে আপনি ধরেন এই যে ড্র্যাগ করলেন, আপনার সেন্টারে আসলে এরকম একটা লাইন দেখাইতেছে, তার মানে আপনি একটা এলিমেন্টে খুব সহজে সেন্টারে নিতে পারতেছেন। নেয়ার পরে এখন আমি হচ্ছে এখান থেকে প্লাস দিয়ে যতটুকু হইলে আমার ডিজাইনটার সাথে যায় বা মনে হয় যে না ঠিক আছে ওইটুকুতে আমার হবে, এরকমভাবে হচ্ছে হলো আমি ধরেন বানাইলাম দুইটা। এরপরে আবার একটা হচ্ছে এখানে কিছু একটা নেই, অনেক জোস জোস ডিজাইন আছে, আমি এটা নিলাম, এটা নিয়ে এটার একটু ড্র্যাগ করে ড্রপ, হ্যাঁ এটা ধরেন বানাইলাম। এখন এইটা যদি আমি মুভ করি, দেখেন এটা আলাদা আলাদা মুভ হইতেছে,
এখন এই দুইটারে আমার একসাথে মুভ করাতে হলে কি করতে হবে, গ্রুপ করতে হবে। তো ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ড শিট চাপ দিয়ে একটা 3টা সব সিলেক্ট করলাম, করার পরে এখন আমি হচ্ছিল গ্রুপ বানাইলাম। গ্রুপ বানানোর পরে ওকে ফাইন, তো গ্রুপ হয়েছে। এখন আমি এটারে ড্র্যাগ করে অল্টার চাপ দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে একটা ডুপ্লিকেটও পাইছি। এখন আবার যদি চাপ দিই 3টা হয়েছে। এখন এই 3টারে সমান সেন্টারে মানে সমান স্পেস যদি দিতে চাই, রাইট ক্লিক, স্পেস ইভেনলি টাইডি আপ, এই যে 3টা স্পেস সমান হয়ে গেছে। 3টারে গ্রুপ করে এরপরে আমি সেন্টারে বসাই দিই, ফাইন। তো একটা স্লাইড, 2টা স্লাইড আমার রেডি। এখন এই স্লাইডের থেকে আমি যদি এই স্লাইডে যাইতে চাই, হচ্ছে একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম। এখন আমি এই স্লাইডটারে যদি নিজে প্র্যাকটিস করতে চাই, তখন আমার এইখানে যে অ্যারো কিতে ক্লিক করার পরে এই ওয়েলকাম, আমার স্লাইড মানে আমি একটা আমার লেআউটের আউটপুট দেখতে পারতেছি। এখন আপনি যদি এই স্লাইডটা কারো কাছে শেয়ার করতে চান, বা বিষয়টা এমন হয়েছে যে হ্যাঁ, তো এখন এমন হয়েছে যে আপনি এই স্লাইডটা কোনো জায়গায় নিয়ে যেতে চাইতেছেন। এখন ডাউনলোড করলে তো আবার পাওয়ার পয়েন্টে ঢুকতে হবে। এখন ওই মোবাইলে ওই পিসিতে পাওয়ার পয়েন্ট আছে কি না এটাও একটা ভেজাল। তো ক্যানভা আমাদেরকে সুবিধা দিতেছে পাবলিক ভিউ লিঙ্ক। এইটা ক্লিক করার পরে আমি যদি ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্কে ক্লিক করি, এরপরে এইখান থেকে কপি লিঙ্ক করি। এখন এই লিঙ্কটা আমি আপনাদের বক্সে দিয়ে দিতেছি এইখানে গুগল মিটে। আপনারা যেই ক্লিক করবেন তারাই আমার এই প্রেজেন্টেশনটার আউটপুটটা দেখতে পারবেন। তো এই পর্যন্ত যে আমি যতটুকু বুঝাইছি এর মধ্যে বুঝেন নাই বা প্রশ্ন আছে এমন কি কেউ আছেন? হ্যালো, আপনারা কি আছেন ক্লাসে? জি না স্যার, আলহামদুলিল্লাহ হ্যাঁ, বুঝছি। আচ্ছা। তো স্যার ওই যে আপনি যে লিঙ্কটা দিছিলেন না গুগল মিটে, হ্যাঁ, ওইটাতে টিপ করার পর হচ্ছে গিয়ে যে আমার পেজ গুলা দেখাচ্ছে, আপনি যে ভিডিওটা রান করছেন ওই রানটা দেখাচ্ছে না। মানে আমি ওয়েট, পেজ গুলা এমএম এ দেখতে পারতেছি, বাট ভিডিও মানে যেভাবে চলতেছে ওইভাবে দেখতে পারতেছি না আর কি। কই আমারটাতে তো সুন্দর মতো আসতেছে। এই যে মেবি আমি আমার আমার একটা ফাইল ওপেন করলাম। না, এটা তো হচ্ছে হলো স্লাইডের মতো একটা আপনি ক্লিক করলে তারপরে আসবে। ও আচ্ছা। মানে আমি একটাতে যখন এটা ধরেন আমার নতুন পেজ, আমি যখন এটা রিলোড দিব তখন এই যে প্রথমে এটা দিয়ে শুরু হবে ওয়েলকাম, এরপরে এটা শেষ, হ্যাঁ। এরপরে আবার যখন আমি নেক্সটে ক্লিক করব তখন হচ্ছে আমার এই পেজটা এরকম অ্যানিমেশন দেখাইতে আসবে। ও আচ্ছা। তো জি স্যার, ধরেন বুঝছি। এটা কিরকম ভাবে হয়, ধরেন আপনি যখন প্রেজেন্টেশন কাউরে কোনো কিছু প্রেজেন্ট করতে থাকেন, এইখানে আপনার ধরেন ওয়েলকাম, তখন আপনি ওয়েলকাম করলেন সবাইরে, এরপরে সালাম দিয়ে আপনার পরিচয় দিলেন এবং আপনি কি নিয়ে কথা বলবেন সেটাও দেখাইলেন। দেখানোর পরে আপনি তারে প্রথমে হচ্ছে হলো কি টেবিল অফ কন্টেন্ট বা যে কোনো কিছু একটা আপনি বুঝাবেন। তো যখন যেই সেকশনটা বুঝাবেন বা যেই জিনিসটা বুঝাবেন তার একটা ধরেন ভিজুয়াল কোনো কিছু বা ভিজুয়াল কোনো একটা প্রুফ আপনি তার সামনে রাখতেছেন এইখানে, সেটা দেখা সে হচ্ছে এইখানে ডিজাইন করতেছে, মানে সরি ডিজাইন করতেছে না আর কি, সেটা দেখে সে আপনার যে কথা তার সাথে মিলাইতেছে এন্ড বুঝতেছে। ধরেন আপনি এখানে পপুলেশন প্রবলেম নিয়ে কথা বলতেছেন, তো আপনি পপুলেশন প্রবলেমের ফলে কি প্রবলেম হইতেছে, যেমন গাছ কেটে ফেলাইতেছে, সেটার একটা ছোট ছবি এখানে সার্কেল দিয়ে দিলেন। এরপরে হচ্ছে ধরেন নদী ভাঙনের ফলে বাংলাদেশে মানে ঢাকার মধ্যে বস্তি বাড়তেছে, ঢাকার জনসংখ্যা বাড়ায়, তো এখানে বস্তির একটা ইমেজ ছবি দিলেন। এরপর বস্তিতে অনেক
অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, অনেক প্রবলেম থাকে, ওইগুলার কিছু ছবি গুগল থেকে নিয়ে আপনি এখানে হচ্ছে হলো এডিট করে সার্কেল বানায় এরপরে বসায় দিলেন। তখন আপনি যখন তাদেরকে বুঝাইতেছেন তখন তারা আপনার কথার সাথে ওই ছবিটারে রিলেট করতে পারতেছে যে হ্যাঁ এই প্রবলেমগুলো এরকম হইতেছে। তো ওই জিনিসটার জন্য মেইনলি ওইটাই হচ্ছে হলো আমাদের এই প্রেজেন্টেশনের মেইন পারপাস, যে আপনি যেই জিনিসটা বুঝাইতেছেন তার একটা ভিজুয়াল প্রুফ আপনি তাদেরকে দেখাইতেছেন যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে হইতেছে। ওইটাই হচ্ছে হলো প্রেজেন্টেশন। তো এখন মেইনলি ক্যানভা টুলস সবগুলাই সেম, তো যার কারণে আপনারা মানে সব ডিজাইনের জন্যই সেম। যেমন আমি এখানে প্রেজেন্টেশন ডিজাইনের জন্য যে টুলসগুলো ব্যবহার করছি, মানে যেই অপশনগুলো ব্যবহার করছি, আপনি যখন একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন সেম অপশনগুলা, আপনি যখন একটা আইডি কার্ড ডিজাইন করবেন সেম অপশনগুলাই ইউজ করবেন। তো এখন ক্যানভা যেহেতু অনেক পাওয়ারফুল টুলস, এটার মধ্যে অনেক টেমপ্লেটস থাকে। এইখানে দেখেন আমি যদি কার্ড দেখাই, ফটোস, এটা হচ্ছে হলো ইনভাইটেশন কার্ডের যে বিভিন্ন দাওয়াতের কার্ড থাকে সেইগুলার লেআউট বা হচ্ছে হলো ডিজাইন টেমপ্লেটস, আপনারা চাইলে এইখান থেকেও নিতে পারেন। তো যাদের গ্রাফিক্স ডিজাইনে কাজ করার ইচ্ছা আছে বা ছোট বেসিক কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা টোকানে কাজ করে, পরিচিত কোনো ভাই ব্রাদার আছে যে দোকানে কাজ করে, তাদেরকে চাইলে এই টুলসটা পরিচয় করায় দিতে পারেন বা শিখাই দিতে পারেন যে এটা দিয়ে এইভাবে কাজ করা যায়। এরপরে আইডি কার্ড জোস একটা জিনিস আছে আইডি কার্ডের জন্য, সেটা কই আছে দেখতেছি, ওয়েট। আচ্ছা আগে দেখি আমরা বিজনেস কার্ড। এই জিনিসটা আপনাদের নিজেদের জন্য দরকার হবে। এখন কি কারণে দরকার হবে সেটা আমি একটু বলি। ধরেন আপনি একটা কাজ করলেন অ্যান্ড খুব সুন্দরভাবে প্রেজেন্টও করছেন, ঠিক আছে। এখন আপনার ধরেন একটা ক্লায়েন্টের সাথে খুব জোস মিটিং হয়েছে, খুব জোসভাবে আপনি কাজ শেষ করে তারে একেবারে 5 স্টার রেটিং আনছেন। এখন সে যদি আপনার কাছে রিটার্ন না আসে, কারণ একটা কাস্টমার পাওয়া অনেক কষ্ট, যেটা আমি বারবার দেখাইতেছি, যে কারণ আমাদের মার্কেট প্লেসে কতটা কম্পিটিশন, তার মাঝে আপনি একটা কাস্টমার পাইছেন। এখন তারে আপনার কাস্টমার পাওয়ার চেয়ে বেশি বড় কম্পিটিশন হচ্ছে যে আপনি তারে কিভাবে নেক্সট টাইম যখন কাজ করবে তখন সে যাতে আপনার কাছে আসে, মানে রিটার্ন আসে, এই জিনিসটা আনতে হবে। তো এই জন্য আপনার নিজের মধ্যে কিছু প্রফেশনালিজম তো অবশ্যই লাগবে, অ্যান্ড সেই সাথে আপনার তারে হচ্ছে এমন একটা মোমেন্টও দিতে হবে যেটা সে মনে রাখবে যে না আমার এইটা আছে, তার মানে এইটা। যেমন আপনি যখন কাজ করবেন সে আপনার কাছে পিডিএফ চাইতে পারে বা জিপ, যেইটাই ফাইল চাক, আপনি তো তাকে জিপ ফাইল বা ওইটারে আর্কাইভ করে তারপর তাকে দিবেন। তো যখন আপনি ফাইলগুলো আর্কাইভ করবেন বা জিপ ফাইল তৈরি করবেন, তখন আপনি তার ওই ফাইলের সাথে আপনার একটা ভিজিটিং কার্ডের পিডিএফ সেন্ড করবেন। এখন এই পিডিএফটা মধ্যে কি থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, আপনার মেইল থাকবে একটা, আর হচ্ছে আপনার নর্মাল ফোন দেওয়ার মতো বা নর্মালি কানেক্ট হওয়ার মতো ফেসবুক আইডি যেটা থাকে সেইটার একটা লিঙ্ক, মানে থাকবে, ইউজার নেম দেওয়া থাকবে। এখন এটা দিলে সুবিধাটা কি, যখন তার কাছে এই কার্ডটা থাকবে, কাজ করার পরে সে যখন এই কার্ডটা দেখবে, এটা একটা তার কাছে ইউনিক অ্যাপ্রোচ বলে মনে হবে মোস্ট প্রবাবলি। কারণ এখনও পর্যন্ত কেউ অনলাইনে কিন্তু ভিজিটিং কার্ড সেন্ড করে না কাউরে। ভিজিটিং কার্ড নর্মালি অফলাইনে সবাই দেয়, ভাই আমার ভিজিটিং কার্ড, কিন্তু অনলাইনে ভিজিটিং কার্ড দেয় না কেউ। সবাই কন্ট্যাক্ট নাম্বার দেয় যে ভাই এটা আমার কন্ট্যাক্ট, যদি কোনো দরকার হয় আপনি আমারে ফোন করেন। বাট আপনি কি করতেছেন, আপনার অ্যাপ্রোচটা ইউনিক করতেছেন, একটা জোস ডিজাইনের ভিজিটিং কার্ড দিতেছেন, এইটা দিয়ে আপনি তারে বুঝাইতেছেন যে আপনার যদি ভিজিটিং কার্ড বা গ্রাফিক্স ডিজাইনের কোনো হেল্প লাগে সেটাও আমি করতে পারবো, আমার কাছে পাওয়ারফুল টুলস আছে, বা হচ্ছে টুলস আছে ফ্যাক্ট না, স্কিলস আছে, এইটা ফ্যাক্ট। আর সেকেন্ড, আপনি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন। ব্র্যান্ড ভ্যালু বলতে নর্মালি আপনারা যখন মানে ফ্রিল্যান্সাররা কী করে, যখন কাজ করে সবাই নিজের নামে কাজ করে, যে হ্যাঁ ভাই আমি নাফিস ইকবাল তাজিন, আমি কাজ করতেছি। আর এর ফলে সমস্যা কী হয়, যখন একজনের অনেকগুলা কাজ থাকে, যেমন ধরেন আমি ডাটা এন্ট্রিতে এইটা খুব কম হয়, বাট যদি আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সেক্টরে বলি, একজনের বাজেট খুবই কম যে সে আলাদাভাবে একজন ইউএক্স ইউআই ডিজাইনার
বা ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডেভেলপার বা ব্যাক এন্ড ডেভেলপার আলাদা আলাদাভাবে হায়ার করতে পারতেছে না। এখন সে কি করতেছে যে এমন একজন চাইতেছে বা একটা এজেন্সি চাইতেছে যে তারে কমের মধ্যে 3টা কাজ সুন্দরভাবে একসাথে করে দিতে পারবে। তো আপনি যদি আপনার নামে করেন তখন একটা স্কিল আপনার নামে ফিক্সড হয়ে যায় যে সে ফ্রন্ট এন্ড ডেভেলপার বা সে ব্যাক এন্ড ডেভেলপার। আর আপনি যখন একটা এজেন্সির আন্ডারে বা একটা ধরেন স্টেজ নেমের আন্ডারে কাজ করেন, যেমন আমি আমার ব্ল্যাক কোডেক্স যেটা আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন ওই এজেন্সির নামে হচ্ছে হলো নর্মালি কাজ করি। তো ওইটার আন্ডারে কাজ, এরকম এজেন্সির আন্ডারে কাজ করলে বা এজেন্সি নেমের আন্ডারে কাজ করলে কি হয়, তখন আপনি তারা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আপনি আমারে কাজ দেন, আমার পরিচিত স্কিল ডেভেলপার আছে বা স্কিল ডিজাইনার আছে আমার এজেন্সিতে, আমি তাদেরকে দিয়ে এটা ম্যানেজ করে নিতে পারবো। তখন আপনি এইভাবে তারা অ্যাপ্রোচ করতে পারেন। তো তখন সে আপনার ট্রাস্ট করে, কারণ ডাইরেক্ট সরাসরি একজন ব্যক্তি আপনারে দেওয়ার চেয়ে একটা এজেন্সি আপনারে দেওয়া অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে। তো ট্রাই করবেন যখন কাজ করবেন এজেন্সি নেমের আন্ডারে কাজ করেন, তাহলে আপনি নিজের একটা এজেন্সি তো ক্রিয়েট করতে পারতেছেন, নিজের বিজনেস অন্য একটা অ্যান্ড আপনি তখন ওই এজেন্সি নেমের আন্ডারে এক সময় যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার খুব অনেক কাজ আছে, তখন ওই এজেন্সি নেমের আন্ডারে আপনি আরও লোকজনও নিতে পারতেছেন, তার মানে আপনি একজন এন্টারপ্রেনার হইতে পারতেছেন। তো যেটা বলতেছিলাম, তো এইখান থেকে আপনারা একটা জোস ডিজাইন দেখে বিজনেস কার্ড ডিজাইন করে নেবেন। অ্যান্ড বিজনেস কার্ডে অবশ্যই আপনার নামের পাশাপাশি আপনার একটা এজেন্সি নামও সেট করে তারপরে আপনি হচ্ছে করবেন, কাজ করবেন। তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেটস। তো একটু আগে যেভাবে দেখাইছি ওইভাবেই আপনারা কাজগুলো করবেন। এই যে টুলসগুলো, এইটা হচ্ছে হলো আমাদের এইখানে এলিমেন্টসের মধ্যে পাওয়া যায়। তো এইখান থেকে আপনারা হচ্ছে এলিমেন্টসের মধ্যে থেকে সার্চ দিলাম যে ARROW সরি ইন্টার যদি দিই তাহলে দেখেন এই যে এটা চলে আসছে। এরপরে আমি যদি শেপের মধ্যে সিওল দিই তাহলে আরও শেপ এইখানে আমার এই যে এটা আছে, অনেক শেপ আছে, আপনি যেটা ইউজ করতে চান করতে পারেন। তো ক্যানভা সবাই জোসভাবে এক্সপ্লোর করবেন। আর নেক্সট উইকে, কালকে আমি কাজ কম দিব, আজকে আমি আপনাদেরকে মানে আজকের ক্লাসের জন্য 3টা কাজ দিব। একটা হচ্ছে হলো একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন আপনার নিজের জন্য এরকম। তো আপনাদের কি আবার বিজনেস কার্ড দেখানো লাগবে? আমি তো এর আগে হচ্ছে হলো টেমপ্লেটস এটা দেখাই দিছি, কাস্টমাইজ একটা টেমপ্লেটস তৈরি করা। এইখানে যেই কাজগুলো যেরকম ওই রকমই সেম, জাস্ট আপনার হচ্ছে হলো আর যেহেতু এখানে টেমপ্লেটস আপনাদের খুব বেশি কাজ করার কিছু নাই, জাস্ট হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ করবেন। যেমন এখানে যে টেক্সটগুলো আছে জাস্ট ডাবল ক্লিক করে এরপরে আপনি যদি কিছু চেঞ্জ করেন তাহলে এই যে এখান থেকে এইভাবে হচ্ছে হলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করে আইকন টাইকন চেঞ্জ করে আপনারা নিজেদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করবেন। এখানে লোগো আছে, আপনারা চাইলে নিজেদের জন্য লোগো বানাইতে পারেন, সেটা আরও ভালো। আর সেকেন্ড হচ্ছে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, যে কোনো কিছুতে আপনার সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনার ছবি দিবেন, আপনার পিতামাতার ছবি দিবেন, চাইলে না দিলে জাস্ট একটা ইমেজ বসায় দিবেন, কিছু একটা বসাবেন। আর ক্যানভা দিয়ে যেহেতু তৈরি করবেন তো আমাকে ওই যে লিঙ্ক, যে পাবলিক ভিউ লিঙ্ক দিবেন, যেটা দিয়ে আমি হচ্ছে দেখতে পারবো যে কে কী প্রেজেন্টেশন তৈরি করছেন। আর এই স্লাইডগুলোর স্ক্রিনশট দিবেন। এটা দিবেন হচ্ছে হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর স্লাইডগুলোর স্ক্রিনশট দিবেন হচ্ছে আপনি ফেসবুক গ্রুপে। আর বিজনেস কার্ডটাও ডিজাইন করবেন, ডিজাইন করে এরপরে জাস্ট ইমেজ যেটা থাকবে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর বিজনেস ফেসবুক গ্রুপে 2 জায়গায় দিয়ে দিবেন। তো এই 2টা কাজ আপনাদের জন্য থাকবে। কারো কোনো প্রবলেম আছে বুঝার বা কোনো কিছু জানার আছে? আপনারা কি বুঝতে পারছেন? জি জি স্যার, জি। ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, যে কোনো বিষয়। ভাইয়া একটু শেয়ার করে দেখান তো, জি একটু শেয়ার করে দেখাইলে ভালো হয়। আচ্ছা, এই যে কাস্টমাইজ, ধরেন আমি এটা কাস্টমাইজ করতেছি। তো আচ্ছা, ভালো জিনিস।
তো এখান থেকে আপনি শেয়ার পাবলিক ভিউ, যেটা একটু আগে আমি তো এটা দেখাইলামই। আর নর্মালি ইমেজ কিভাবে ডাউনলোড করবেন, তো তার জন্য ফার্স্টে হচ্ছে আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, করার পরে ডাউনলোড। এখানে আপনি দেখবেন অনেকগুলো অপশন থাকে, জেপিজি, পিএনজি। তো আপনারা যেহেতু ফিক্সড একবারে কোনো নেই, তো জেপিজি নেবেন। আর যদি কখনো আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের দরকার হয় তখন পিএনজি নেবেন। আর পিডিএফ হচ্ছে হলো আমরা যখন সিভি ডিজাইন করি তখন পিডিএফ নিই এখান থেকে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলতে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলতে এই যে এই জায়গায় ধরেন, এই যে এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন আমি যেই জায়গায় নেই ওইটার উপরে বেস করে ব্যাকগ্রাউন্ডটা হয়। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে না, জাস্ট আমার লোগোটাই থাকে। দেখতেছেন এই জায়গায় আমি যখন এই যে কালারের উপরে নিতেছি, এটার কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার কখন নেই। দরকার হয়? জি, ওটা কখন দরকার হয়? এই যে এখন ধরেন আপনি লোগো ইউজ করবেন, এখন এটার পিছনে যদি একটা সাদা কালার ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে তো আর আপনি এইটারে এই ব্যাকগ্রাউন্ডে এইভাবে বসাইতে পারতেন না, পারতেন? বা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে বোঝা যাইতেছে না। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিই, যেমন ধরেন সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম, এখন আপনি এইখানে লোগোটা ইউজ করবেন, তো ব্যাকগ্রাউন্ডে যদি সাদা কালারের একটা কালার থাকে, ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, তাহলে কি আপনি এটা ইউজ করতে পারতেন এইভাবে? যেমন আমি না। আপলোডে যদি যাই, আচ্ছা ধরেন আমি এই হোয়াটসঅ্যাপটা আইকনটা এই জায়গায় হচ্ছে হলো আমি ধরেন আমি এখানে হোয়াটসঅ্যাপ আইকনটা এই জায়গায় ইউজ করব, ঠিক আছে? তো এখন এইটার তো একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে, তো আমি তো আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে এইখানে বসাইতে পারতেছি না। তো এখন তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটার কি করতে হবে, এটারে কি করতে, এটার ওপাসিটি কমানো মেবি, আচ্ছা হ্যাঁ। তো এখন এইটারে তো আর আমি এখানে এইভাবে কালোর মধ্যে বসাইতে পারতেছি না, কারণ সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি কালার, নেভি ব্লু কালারের। তো তার মানে আমার কি করতে হবে, এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করতে হবে। যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যখন আমি ক্লিক করছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এইখান থেকে এটারে রিমুভ করে ডিলিট, ও আচ্ছা এখানে মেবি লেয়ারে পজিশন, এই তো। তো এখন এই যে এটারে আমি এখানে বসাইতে পারতেছি। তো এটা যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ না করতাম তাহলে তো আর সম্ভব ছিল না। তো এটা এরকম যখন আপনি কোনো লোগো বা একটা ইমেজের একটা স্পেসিফিক জিনিস আপনি অবজেক্ট ইউজ করতে চান ডিজাইনে, তখন আমরা এরকম ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করি। বুঝতে পারছেন? তো এরকম ট্রান্সপারেন্ট যখন আপনি কোনো কিছু সেভ করতে চান তখন আমরা হচ্ছে পিএনজি ইউজ করি। আর এছাড়া আমরা জেপিজি ইউজ করি। তো যেহেতু আপনার এটা জেপিজি, মানে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, সবার সাথে শেয়ার করবেন, তো জেপিজি। এরপরে সাইজটা আপনি চাইলে একটু বড় করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখান থেকে হচ্ছে হলো সাইজ মানে হচ্ছে হলো 1080p 4K 8K রেজুলেশন সেট করা যায়। তো এখান থেকে আমার প্রেফারেন্স হচ্ছে যে আপনারা সাইজ যেটা আছে বেসিক ডিফল্ট ওইটাই থাকবে, কোয়ালিটিটা ফুল করে এরপরে হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা জেপিজি ডাউনলোড, জেপিজি কোয়ালিটি 100। এরপরে এখানে দুইটা পেজ আছে আমার, একটা হচ্ছে হলো এই পাশে বড় পেজ মানে লোগোর মেইন লোগো পেজ ব্যাক সাইড, আর একটা ফ্রন্ট সাইড। তো আমি যদি দুইটা পেজই প্রিন্ট করতে চাই, এরকম মাল্টিপল পেজ যদি থাকে এখানে আপনার পেজ দেখাবে যে কোন কোন পেজ আপনি নিতে চান। যদি শুধুমাত্র একটা নিতে চান তাহলে ওইটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি দুইটাই নিতে চান তাহলে অল পেজ সিলেক্ট করে ডান দিবেন। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন, একটু সময় নেবে লোড নেওয়ার জন্য, যেহেতু কোয়ালিটি ফুল তো একটু সময় নেবে। তো এরপরে যখন ওটা হয়ে যাবে, এই বারটা ফুল হইলে দেখবেন এখানে ডাউনলোডের
একটা আইকন চলে আসবে অটোমেটিকলি। আচ্ছা ভাইয়া ক্যানভা প্রোটা কিভাবে কিনবো? আচ্ছা ডাউনলোড আমার এখানে দেওয়া হয়ে গেছে। আচ্ছা ক্যানভা প্রো আপনি ফেসবুক থেকে নিতে পারেন, ফেসবুকে বিভিন্ন পেজে সেল করে, সেখানে আপনি দেখে যেখানে একটু দেখবেন রিভিউ টিভিউ চেক করে দেখবেন যে কাদেরটা ভালো হয়, ওইখান থেকে নিতে পারেন। আমার ওই রকম স্পেসিফিক কোনোই নেই, আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিছিলাম, মানে ওর কাছে ওই যেটা 300 টাকার প্রো ওইটা নেওয়া ছিল, 300 না সরি 3000 টাকার, তো ওইটা নেওয়া ছিল, তো ও সবাইরে শেয়ার করতে পারতো, তো আমি ওইখান থেকে নিছিলাম। তো আপনারা তো আর ওই রকম পাবেন না, তো আপনাদের ওই ফেসবুক পেজ থেকে নিতে হবে। তো যে কোনো পেজ থেকে আপনারা ট্রাস্টেড পেজ বা হচ্ছে রিভিউ দেখা ওই জায়গা থেকে নিয়ে নেবেন। তো এরপর আমি যদি এটা ওপেন করি, এখানে জিপ ফাইল আসছে, এটার আমি যদি এক্সট্রাক্ট ফাইল, ওকে, এই যে এইখান থেকে আমার এই দুইটা ফাইল চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? না ভাইয়া। আচ্ছা আপনারা কি সবাই আছেন কিনা ক্লাসে? একটু রেসপন্স করেন তো, হ্যান্ড রেজ করেন সবাই।